আই লাভ ইউ আপু। চুপ বেয়াদব, আমি তোর বড় আপু, ভুলে গেছিস? তাতে কি জুনিয়র কি সিনিয়রকে বিয়ে করতে পারে না? একদম জ্ঞান দিবি না, খালামুনিকে বলে দেব কিন্তু। সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু তোমার পিছু ছাড়ছি না। বেশি পেকে গেছিস, থাপ্পড় মেরে গাল লাল করে দিব বেয়াদব। আরিয়ান ইনোসেন্ট মুখ করে অহনার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অহনা তার খালাতো বোন, গুনে গুনে 3 বছর 2 মাসের বড় সে। কিভাবে যে সিনিয়রের প্রেমে ভেসে গেল সে বুঝতে পারছি না। অহনা তাদের বাসায় বেড়াতে এসেছে, সেই থেকে বিরক্ত করে চলেছে তাকে। অহনা অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, আরও সবেমাত্র ফার্স্ট ইয়ারে। সেই জন্য অহনার তাকে নিয়ে এত আপত্তি। অহনার আগে ফুসফুস করতে করতে তার খালামণির কাছে গেল। খালামুনি, আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। কেন রে মা, কালকেই তো এলি, এত তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছিস কেন? আমার ভালো লাগছে না, পরে আসবো আবার। ঠিক আছে, আজ অন্তত থেকে যা। অহনা কথা না বলে রুমে চলে গেল। সে এই বাসায় আসুক বা আরিয়ান তাদের বাসায় যাক, কোনোটাতেই তার শান্তি নাই। সবসময় পিছন পিছন ঘুরবে আর ভালোবাসি ভালোবাসি বলবে, যত সব। সে কি এখন এই পিচ্চির সাথে প্রেম করবে নাকি? আর যারা পাবলিক এগুলা রাতে। আই লাভ ইউ আপু। তুই কি পাগল হয়েছিস? এক কথা কতবার বলতে হয়? আমি তোর বড় আপু, এই কথা মুখে আনবি না আর কখনো। আপু কি ছোট বড় দেখেই ভালোবাসা হয় নাকি? ভালোবাসা তো মন দিয়ে হয়। এইসব ডায়লগ আমার সামনে ছাড়িস না তো। এখনই খালামণিকে বলে দিছি, তোর মাথা ঠিক আছে কিনা দেখুক। আচ্ছা বলো তো, ভালোবাসলে তুই মরবি নাকি? আর বিয়ে তো হারাম না, বড় হইলেও খালাতো বোন তো হালাল আছে। বেশি পাকলেই একটা থাপ্পড় দিব, মনে রাখিস পিচ্চি একটা। ক্লাস 8-এ পড়া থেকে আমার পেছনে লেগে আছিস। আসলে অহনা চাইলেও এড়াতে পারছে না। এই যে এত বিরক্তি, এত রাগ, সব কিছুর মধ্যে লুকানো একটা অস্থিরতা। কারণ আরিয়ান সবসময় পাশে থেকেছে, ছোটবেলা থেকেই ওর হাসির পেছনে কান্নার ফাঁকে লুকিয়ে থেকেছে একরকম নরম অনুভব। তবু কোথা থেকে যেন এই ছেলেটা এমন জেদ পেয়ে বসেছে। অহনার নামের সঙ্গে নিজের নাম জুড়ে ফেলেছে বহু আগেই। অহনা রাতে খ্রাপ পরে দরজা লাগিয়ে আয়নায় নিজের চোখে তাকালো। এতটা রাগ কেন হচ্ছিল? নাকি ভয়ের মতো একটা অজানা জিনিস তার করছে ভিতরে ভিতরে? আরিয়ান ম্যানহোয়েল সোফায় বসে চুপচাপ, মুখে কুকুর মতো দুষ্টু হাসি, চোখে একরাশ জেদ আর ভালোবাসা মেশানো দীপ্তি। যত রাগ করো আপু, আমি কিন্তু হাল ছাড়বো না। তোমার নাচ শুনতেই ভালো লাগে, কারণ জানি একদিন ঠিকই বলবা, হ্যাঁ আমার আরিয়ান হয়ে না, তোমার আরিয়ান হয়েই থাকবো। সকালের আলোতে অহনার ঘুম ভাঙতেই জানালার পর্দা সরে যাওয়ার শব্দ শুনল। চোখ মেলে দেখে আরিয়ান ওর রুমে দাঁড়িয়ে। তুই এখানে কি করিস? ঘুম ভাঙে না বলে ভাবলাম একটু প্রেম দিয়ে জাগিয়ে দেই। 1 মিনিট, তুই কি সকাল সকাল প্রেম প্রেম খেলতে আসছিস? খেলবো না তো কি কাঁদবো? জানো, তোমায় না দেখলে আমার দিনটাই শুরু হয় না। এই কথাগুলো তোকে কে শেখায়? কোথা থেকে এত লাইন পাস রে বেয়াদব? মন থেকে আসে আপু, ভালোবাসার লাইনে টিউশন লাগে না। অহনা মনে মনে ঠিকই হাসলো, কিন্তু মুখ গম্ভীর। এই ছেলেটার একদম মাথা ঠিক নেই। এত সাহস কই থেকে পাই? আপু ডাক দিয়ে প্রেম প্রপোজ, এসব কোনো নিয়মে পড়ে? সন্ধ্যার সময় সবাই একসাথে বসে চা খাচ্ছে, হঠাৎ খালামণি বললেন, অহনা রে, তোকে খুব পছন্দ করি রে। যদি তোদের মধ্যে কিছুর আভাস থাকতো তো ভাবতাম। খালামণি? না না, আমি আর ও। মনে মনে থাকলেও মুখে না বললে কিছু হয় না। সময় এলে সব জানাবো মা। ইনাফ, আমি কালই চলে যাচ্ছি, আর কেউ যেন পেছনে না আসে। রাতের বেলা অহনা গুছিয়ে রুমে আসলো। হঠাৎ আরিয়ান চোখ পড়ল নিজের ঘাড়ে, কি যেন একটা লালচে দাগ। সে ভালো করে তাকিয়ে দেখল ছোট্ট একটা তিল, যেটা ঠিক একই জায়গায় আরিয়ানের ঘাড়ও আছে। মাথায় বিদ্যুতের মতো একটা প্রশ্ন বাজলো। তিলটা কি আগে কখনো দেখেছি? ওর সঙ্গে এত মিল কিভাবে? ও বুঝলো না কেন বুকের মাঝে এক অজানা অস্থিরতা ঘুরপাক খাচ্ছে। হয়তো আরিয়ানের শুধু খুনসুটি নয়, কিছু একটা সত্যি লুকানো আছে যা এখনো সে
জানে না। তুই কিছুই জানিস না অহনা, তুই শুধু ভাবিস আমি পাগল প্রেমিক, কিন্তু একদিন জানবি এই প্রেম শুধু কথা নয়, প্রতিশ্রুতি ছিল তোর বাবার মুখেও। সকাল সকাল অহনা রেডি হয়ে নিচে নামলো, ব্যাগ হাতে, মুখ গম্ভীর। আরিয়ানের দিকে একবারও তাকালো না। খালামণি আমি চলি, গাড়ি আসছে। আবার কবে আসবি মা? যখন মাথা ঠিক থাকবে। আড়ালে তাকালো আরিয়ানের দিকে, চোখ যেন একটু কাঁপন, কিন্তু ঠোঁটের রাগের রেখা। আরিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল সিঁড়ির পাশে। অহনা পেছন ঘুরো একবার তাকানি, কিন্তু ও জানে আজ না হোক কাল এই আপু একদিনই ঠিকই ফিরে তাকাবে। অহনা গাড়িতে বসে হেডফোন কানে দিয়ে চুপ করে বাইরের রাস্তা দেখছিল। শহরটা পেছনে ছুটে যাচ্ছে, কিন্তু মনে শুধু একটা প্রশ্ন ঘুরছে। ও কেন এত জেদ করে আমার প্রতি? এমন ভালোবাসা দেখানোর পেছনে কি লুকাই তো আছে? বাসে এসে ব্যাগ খুলতে চোখে পড়ল একটা ছোট্ট খাম। এটা কখন রাখছে? খামটা খুলতে বের হলো একটা ছোট্ট চিঠি, আরিয়ানের হাতে লেখা। চিঠির উপরে লেখা, আপুর জন্য, অনলি রিড হোয়েন অ্যালোন। অহনা একটু ইতস্তত করে শেষমেশ খুলে ফেললো চিঠিটা। প্রিয় আপু, তুই রাগ করিস, গাল দিস, মারতেও চাইলে পারিস, কিন্তু আমি তোর প্রেমে পড়েই গেছি। আমি জানি তুই আমার বড় আপু, আমি ছোট, কিন্তু হৃদয় তো বয়স দেখে না। তুই যদি কখনো বুঝতি আমি কেন এমন করি, তাহলে হয়তো একটু হলেও মুচকি হাসতি। তোকে দেখলে আমার মন শান্ত হয়ে যায়। তোর রাগের মুখটাও আমার কাছে সবচেয়ে প্রিয়। কেউ যদি বলে তুই আমাকে পাত্তা দিবি না, আমি বলবো ওকে আমি ভালোবাসি। ও যতই না করুক, আমি জানি তুই এখন কিছু বুঝবি না, তুই বিরক্ত হবি, কিন্তু আমি থাকবো, তোকে বিরক্ত করব, তোর পেছনে ঘুরব, আর অপেক্ষা করব যেদিন তুই একটু হলেও হাসবি আমার কথা ভেবে। তোর জুনিয়র পাগল আরিয়ান। চিঠিটা পড়ে অহনার চোখ আটকে গেল শেষ লাইনে। কিছু বলল না সে, শুধু একটা ছোট্ট নিঃশ্বাস ফেল। রাগটা একটু কমে গেল না ঠিকই, কিন্তু বুকের ভেতরে যেন একটা অজানা কাঁপুনি বাজলো। পাগল ছেলে একটা, কিন্তু চিঠিটা কেমন যেন নাড়া দিল। দুদিন পর অহনা নিজের বাসায়। মুখে তেমন কোনো ভাব নেই, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘাড়ের তিলটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে যেন একটু স্মৃতি খেলে গেল। তারপর নিজের মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি না এইসব প্রেমে টেমে বিশ্বাস করি না। ছোট একটা ছেলে এসে প্রেম চিঠি দিয়ে যাবে আর আমি গলে যাব? এসব আমাকে দিয়ে হবে না। চিঠিটা সে একটা ডায়েরির ভেতর গুজে রাখলো, ছিঁড়ে ফেললো না, কিন্তু ছুঁয়েও দেখলো না। আর এদিকে আরিয়ান সারাদিন ফোনে টেক্সট কল, কিন্তু কোথাও কোনো উত্তর নেই। অহনা যেন পুরো অদৃশ্য। তুই বল কি করব এখন? উনি তো আমার চিঠিরও কোনো রিপ্লাই দিলেন না। তুই জেদ ধইরা থাক ভাই। সিনিয়র আপুরে পটাতে গেলে তো ধৈর্য লাগেই। আর তোর আপু তো দেখছি বরফের চেয়েও ঠান্ডা। ঠান্ডা না রে ভাই, ভিতরে আগুন। আমি জানি, শুধু ঠিক জায়গায় আগুনটা ধরাইতে হইব। পরের দিন সন্ধ্যায় অহনার ভার্সিটিতে হঠাৎ করে গেটের সামনে দাঁড়িয়ে আরিয়ান। অহনা অবাক হলো, মুখে একটুও ভাব প্রকাশ করলো না। তুই এখানে কি করছিস? আমার ক্লাস শেষ হয় এই সময়, তাই ভাবলাম দেখে যাই। তুই কি আমাকে সিরিয়াসলি বিরক্ত করতে চাস? আমি চাই তুমি একদিন বলো তুমি আর বিরক্ত হচ্ছ না। সেই দিনটা কখনো আসবে না, কারণ আমার কাছে ভালোবাসা মানে শুধু আবেগ না, দায়িত্ব। আর তুই সেটা বোঝার মতো বড় হোসনি। এই কথা শুনে আরিয়ানের চোখটা খানিকটা কেঁপে উঠল, কিন্তু মুখের হাসি হারায়নি। তোমার মতো কাউকে ভালোবাসতে গেলে শুধু বয়স বড় হলেই হয় না, মনটাও বড় হতে হয়। আমি অপেক্ষা করতে পারবো, কারণ তুমি আমার শেষ ভালোবাসা। অহনা কিছু না বলে চলে গেল, শুধু পেছনে পড়ে রইল তার চুপ করে হাঁটা। কিন্তু ভেতরে ভেতরে তার বুক ধকধক করছিল। অহনা যতই শক্ত হোক না কেন, কোনো না কোনো কথা বুকের গভীরে ঢুকে যায় তার নিজের অজান্তেই। আরিয়ান জানে এই মেয়েটা পেতে গেলে শুধু ভালোবাসি বললেই হবে না, প্রমাণ দিতেই হবে, তার সম্মান রক্ষা করে ভালোবাসতে হবে। সকাল 9টা, ভার্সিটির ক্লাসরুম। অহনা ক্লাসে বসে নোট নিচ্ছে। হঠাৎ সামনের জানালার পাশে কিছু একটা নড়াচড়া টের পেল। উঠে দাঁড়াতেই চোখ কপালে জানালার পাশে দাঁড়িয়ে আরিয়ান। সাদা শার্ট, কালো জিন্স, কাঁধে ব্যানার ঝোলানো, আর তাতে লেখা
আমার সিনিয়র আপু, তুমি শুধু রাগ করো কেন? একটু হেসে বলো না তুই পাগল হয়েছিস আরিয়ান। লাভ ইউ আপু। না। তুই পাগল নাকি? এটা কি করছিস রে তুই? সারা ক্লাস ঘুরে তাকিয়ে কেউ কেউ হাসছে, কেউ ভিডিও করছে। হ্যাঁ, আমি পাগল। তোকে ছাড়া ঠিক হতে চাইও না, কারণ তুই রাগলে আমার দিন শুরু হয়, তুই না দেখলে আমার রাত শেষ হয় না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে গার্ড ডাকবো। ডাকো না, তাও আমি দাঁড়িয়ে থাকবো। যত রাগ করো তত ভালোবাসি তোমায়। তুই কি ভাবছিস এইসব করে আমি গলে যাব? নট ইভেন, নট ইউর ড্রিম আরিয়ান। তোমার রাগটাও তো প্রেম মনে হয়, অল্প অল্প লাগে। গার্ডেলে আরিয়ান এক ছুটে সরে গেল, তবে যাওয়ার সময় পিছনে তাকিয়ে একটা চোখ টিপ দিল অহনাকে। অহনা চেয়ারে বসে মুখ নামিয়ে রাখলো। বাইরে হাসি ঝড়, কিন্তু ভেতরে সে বোঝে ও ছেলেটা আসলে ঠিকই ধরছে। আমি গলে যাইনি ঠিকই, কিন্তু কাঁপছি একটু একটু করে। সেদিন রাত 10টা। মেসেঞ্জারে টিং টিং শব্দে একটা পর একটা মেসেজ। রেগে আছো আপু? সরি, ওই ব্যানারটা বানাতে 3 ঘন্টা লেগেছে। তোমার হাসিটা খুব মিস করছি আজ। রাগ করে ঘুমিও না প্লিজ। অহনা চ্যাট খুলে টাইপ করে আবার ডিলিট করে। শেষে নিজেই বলল, আমি কি আসলেই কঠিন, নাকি কঠিন হতে শিখেছি? কারণ কেউ আমাকে সহজভাবে ভালোবাসেনি। দুপুর একটা, ভার্সিটির ক্যান্টিন। অহনা ফ্রেন্ডদের সঙ্গে বসে আছে, মুখ গম্ভীর, হাতে কফির কাপ। সবাই হাসছে, গল্প করছে, শুধু সে চুপ। হঠাৎ একটা কেক বক্স চলে এলো সামনে, লেখা, তোমার রাগের মতোই তিতা কফি ভালোবাসি আপু, আর ভালোবাসি তোমাকেও। 1 কাপ ভালোবাসা শুধুই তোমার জন্য। তোমার জুনিয়র পাগল আরিয়ান। আহ, এবার বাড়াবাড়ি করছিস আরিয়ান। কেক পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছিস তুই? সাথে থাকা বন্ধুরা হেসে উঠল। তোর এই জুনিয়রটা তো পুরো সিনেমার হিরো রে। হিরো না, পাগল। বরং আমি এই নাটক আর সহ্য করব না। আজই ব্লক মারছি ওকে। সেই রাতেই অহনা আরিয়ানের প্রোফাইলে গিয়ে সরাসরি ব্লক করে দেয়। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই একদম নীরবতা, যেন কোনো মেসেজ না, কোনো স্ট্যাটাস, রিয়াক্ট, সব কিছু থেমে গেল। এইভাবে রাগ করলো আপু? আমি তো শুধু ওকে একটু হাসাতে চাইছিলাম। পরদিন সকাল 8টা, ভার্সিটির গেটের সামনে আচমকা সবার সামনে আবার সেই পাগল ছেলেটা হাজির। এবার হাতে প্ল্যাকার্ড না, বরং একটা মাইক্রোফোন। শুনুন সবাই, আমি শুধু একটা কথাই বলবো। এই ভার্সিটিতে একটা মেয়ে আছে যে রাগ করে, তিরস্কার করে, গালি দেয়, তবু আমার কাছে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। ওর নাম অহনা। ও যদি শুনে থাকে আমি এখনো দাঁড়িয়ে আছি, ভালোবাসা ব্লক করলে মরে না। সবাই হাততালি, শীষ। ভার্সিটি কাঁপছে। অহনা ক্লাসরুমে জানালা থেকে দাঁড়িয়ে দেখছে সব। চল শক্ত করে বলল, পাগল ছেলে একটা। আমি কি এতটাই সহজ যে সব দেখে গলে যাব? একদমই না, বরং সে ওই মাইক্রোফোন, ওই ভিড়, সব কিছুকে অসম্মান মনে করছে। রাতে 1 কাপ চা নিয়ে অহনা ছাদে হাঁটছে, আকাশের দিকে তাকিয়ে বলল, তুই কতদিন পারবি এইভাবে পেছনে ঘুরে? আমি কিন্তু সহজ কোনো মেয়ে না আরিয়ান। তুই ভালোবাসিস সেটা জানি, কিন্তু আমি যে নিজের ভালোবাসা নিয়েই সন্দিহান। 3 দিন পর অহনা ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির লনে হাঁটছিল। চোখে মুখে বিরক্তি, কারণ এই সময়টা মানেই আরিয়ানের হাজিরা, কিন্তু আজ কোথাও দেখা নেই। না মেসেজ, না কল, না সেই জ্বালাময়ী উপস্থিতি। তোর পিছনে ছেলেটা কই? হারাই গেল নাকি? হয়তো বুঝে গেছে আমি আসলেই পাত্তা দেই না। ভেতরে যেন একটু অজানা, খালি খালি লাগছে। 3 ঘন্টা পর ভার্সিটির গেটের বাইরে সামনে ভিড়। কিছু ছেলে মেয়ে জড়ো হয়ে কিছু দেখছে। অহনা এগিয়ে গেল। মাটিতে চেয়ারে বসে একটা ছেলে, সামনে একটা বড় সাদা কাগজে লেখা, আজ কথা বলবো না। যদি কেউ এসে জিজ্ঞেস করে তুমি কেন চুপ, বলো আমি আজ আমার ভালোবাসার সামনে মাথা নিচু করে বসে আছি। কথা নয়, অপেক্ষা করছি শুধু। আরিয়ান, অহনার চোখ আটকে গেল। আরিয়ান সত্যি চুপচাপ বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, না হাসছে, না তাকাচ্ছে কারোর দিকে, শুধু এক দৃষ্টিতে বসে আছে অহনার অপেক্ষায়। এই ছেলেটা আজ শুধু বসে আছে কোনো পাগলামি না করে। বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, সবাই চলে গেল, তবুও সে বসে রইল।
অহনা চুপচাপ বের হয়ে নিজের গাড়িতে উঠল, কিন্তু গাড়ি চাইলো না। চোখ দিয়ে দেখলো ছেলেটা এখনও একইভাবে বসে আছে, যেন কোনো যুদ্ধ করছে নিজেকেই নিয়ে। একটু কেঁপে উঠল অহনার চোখের পাতা। তুই চাইলে চিৎকার করে ভালোবাসতে পারিস, কিন্তু চুপ করে কেউ ভালোবাসতে পারে সেটা আজ দেখলাম। তবু আমি নরম হব না। তারপর চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল রাতে অহনার রুমে। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে। মনে ঘুরছে শুধু একটা ছবি, একটা চেয়ারে বসে থাকা ছেলের অবাক করা নীরবতা। ডায়েরি খুলে প্রথম পৃষ্ঠায় লিখে রাখলো, তুই চুপ করেও ভালোবাসতে পারিস আরিয়ান, কিন্তু আমি এখনো চুপ হয়ে ভালোবাসা নিতে পারি না। আমি কঠিন, কারণ আমি ভাঙতে চাই না। 3 দিন কেটে গেছে, না মেসেজ, না ফোন, না পাগলামি। আরিয়ান পুরো নিখোঁজ। অহনা ক্লাসের পর বাসায় ফিরে এসেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে, এই ছেলেটা গেল কোথায়? আগের মতো পেছনে ঘোরে না, পাগলামি করে না। না মানে আমি পাত্তা দেইনি ঠিক, তাই বলে একেবারে হাওয়া হয়ে গেল। কথাটা ভাবতেই রাগ চড়ে যায় অহনার গায়ে। ভেবেছে কি আমি পাত্তা না দিলেই অন্যদিকে চলে যাবে? ভালোবাসা যদি এতই গভীর হতো তাহলে তো এত সহজে গায়েব হতো না। তবু ভিতরে ভিতরে এক অজানা ভয়, ও কি আসলেই চলে গেল? পরের দিন বিকাল 4টা, অহনা বান্ধবীর সঙ্গে লাইব্রেরিতে। হঠাৎ বান্ধবী ফিসফিস করে বলল, এই দেখ, তোর জুনিয়র পাগল আবার এসেছে। দেখলো আরিয়ান দূর থেকে আসছে, কিন্তু এবার কোনো মাইক্রোফোন, ব্যানার কিছুই নেই। শুধু হাতে একগুচ্ছ জবা ফুল আর চোখে ক্লান্তির ছাপ। তোমার জন্য কিছু নেই আজ, শুধু একটাই কথা, আমি হার মানিনি, কিন্তু কিছুটা থেমেছিলাম এই বুঝতে তুমি সত্যি আমাকে না চাও নাকি আমি বিরক্ত করছিলাম। তুই আবার এসেছিস কেন? আমি তো স্পষ্ট করে দিয়েছিলাম তুই আমাকে ভালোবাসিস, তাতে আমার কিছুই যায় আসে না। জানি আপু, কিন্তু আমি আজও চাই তুই একবার বলিস তুই বিরক্তিকর, কিন্তু তোর ভালোবাসাটা সত্যি। তোর না বলাতেও আমি হ্যাঁ শুনি। এনাফ! তুই যদি আর একবার আমার সামনে এইসব নাটক করিস তাহলে আমি তোর নামে কমপ্লেন করব। সিনিয়র মানে সিনিয়র, আমি তোকে পাত্তা দিই না, বুঝছিস? পাত্তা দিও না, কিন্তু একটা কথা মনে রেখো, ভালোবাসা না পাওয়ার কষ্ট আমি নিতে পারি, কিন্তু মিথ্যে ভালোবাসা দিতে পারি না। আর কিছু না বলে সে চলে গেল। সেটাতেই অহনা একা রুমে বসে মোবাইল অফ করে রেখেছিল। চোখ চলে যাচ্ছে সে ছেলেটার ক্লান্ত চোখের দিকে, নিঃশব্দে বলা কথাগুলোর দিকে। ডায়েরি খুলে লিখছে, তুই বলেছিলি তুই বিরক্ত করবি, কিন্তু এখন আমি বিরক্ত হচ্ছি তোর অনুপস্থিতিতে। তবু আমি সহজ হব না, কারণ আমি ভালোবাসা ভাঙতে শিখিনি, তাই কাউকে কাছে টানতেও ভয় পাই। রাত 11টা, আকাশে পূর্ণিমা, চারপাশ নীরব। অহনা নিজের রুমে জানালার পাশে বসে, হাতে ডায়েরি, চোখে অদ্ভুত শূন্যতা। নিচ থেকে মায়ের ডাক এলো। মা, একটু নিচে আয় তো। অহনা চুপচাপ নিচে গেল। সেখানে বসে আছে তার মা শারমিন আরা, পাশে ফুপু যিনি ঢাকায় এসেছেন হঠাৎ। অহনা, তোমার ফুপু এসেছেন তোমায় দেখতে, কিছু কথা আছে। বড় হয়ে গেছিস রে মা, চেহারায় সেই বাচ্চা হোনাকে আর পাওয়া যায় না। সময়ের সঙ্গে মানুষ বদলায় ফুফু, বিশেষ করে যদি শিখে যায় কাকে বিশ্বাস করা যায় আর কাকে না। একটা অস্বস্তিকর নীরবতা। তুই তো জানিস না মা, তোর ছোটবেলায় একটা ব্যাপার হয়েছিল। তোর বাবা তোকে ছোটবেলায় কাউকে দিয়ে দেওয়ার কথা বলেছিল। মানে? তোর বাবা আমার ভাই, তোর খালু, দুইজন অনেক ঘনিষ্ঠ ছিলেন। তুই যখন 5 থেকে 6 বছর বয়সী, ওর ছেলে মানে আরিয়ান? হ্যাঁ মা, ওকেই তোকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাচ্চাদের খেলার ছলে একটা আংটিও পরানো হয়েছিল তোমাদের দুজনকে। কি বলছেন? আমি কিছুই জানতাম না। তোর বাবা মারা যাবার পর সেই সব বন্ধ হয়ে যায়। আমরা চাইনি এই ব্যাপারটা তোকে কষ্ট দিই, তাই বলিনি কখনো, কিন্তু আরিয়ান জানতো সব। অহনা চুপ করে বসে রইল, বুকের ভেতর যেন কাঁপছে কিছু, অথচ মুখে তার ছায়া নেই। তাই বলে আমি আজ ওকে ভালোবাসবো? শুধু একটা কথিত বাচ্চাকালের প্রতিশ্রুতি মানেই কি আমি জীবন তাকে দিয়ে দেব? আমি নিজের জীবন নিজেই বেছে নিব, অতীত দিয়ে আমাকে ভাঙা যাবে না।
রাত গভীর। অহনা ফিরে এসেছে নিজের রুমে। চোখ বন্ধ করলে ভেসে ওঠে ছোট্ট একটা ছেলে। হাতের আংটি দিয়ে বলছি, তুই আমার বউ হবি, না হলে কাঁদবো। চোখ খুলে অহনা নিজেকে বলে, ভালোবাসা জোর করে কেউ দেয় না। আরিয়ান যদি সত্যিই ভালোবাসে, তাকে প্রমাণ করতে হবে সে আমার বর্তমানের যোগ্য, না শুধু অতীতের গল্প। দিনটা রবিবার। সকাল থেকেই রোদের মাঝে এক ধরনের অস্থিরতা। অহনা ছাদে হাঁটছে, চোখে রোদ পড়ছে, কিন্তু মন তার ভিতরে অন্ধকারে গুমড়ে কাঁদছে। ফোন বেজে উঠল। ডিসপ্লেতে নাম আরিয়ান, কিন্তু ফোনটা সে রিসিভ করলো না, বরং ফোনটা পাথরের মতো বিছানায় ছুঁড়ে দিল। 1 ঘন্টা পর ডোরবেল। অহনা দরজা খুলতে সামনে দাঁড়িয়ে অহনা, চোখের ক্লান্তি, কণ্ঠে কোনো দম্ভ নেই, শুধু একরাশ অব্যক্ত প্রশ্ন। তুমি কি সব কিছু জেনে গেছো? হ্যাঁ, জেনেছি। ছোটবেলায় আমাকে তোর সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এইসব নাটক জানি। তুমি কি বিশ্বাস করো আমি শুধু সেই প্রতিশ্রুতি মানতেই তোমায় ভালোবাসি? আমি কিছু বিশ্বাস করি না। তুই একটা জেদ নিয়ে আমাকে পেতে চাস, সেটা ভালোবাসা নয়, জিততে চাওয়ার প্রবল চেষ্টা। আর আমি হার মানতে জানি না। তোমার না বলাটাও আমি মেনে নিতে শিখেছি, কিন্তু একটা কথা বলবো, তোমার চোখ যতই শক্ত হোক, আমি জানি ভিতরে তুমি ঠিক অনুভব করো। ভুল জানিস, আমি মেল্ট হওয়ার মানুষ না। আমি সেই মেয়ে যে নিজের হৃদয়ের ওপর পাথর চাপা দিতে জানে। তুই হয়তো ভালোবাসতে পারিস, কিন্তু আমি তোকে ভালোবাসবো, এই আত্মবিশ্বাস তোর হবার কথা না। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল, কিন্তু ঠোঁটে একটা শান্ত হাসি। তবু আমি থাকবো, কারণ তুমি কঠিন, সেই কারণেই তোমায় ভালোবেসেছি। সবাই সহজ মেয়েকে চায়, আমি চেয়েছি সেই মেয়েটাকে যে ভালোবাসলেও সেটা মুখে আনবে না। আর কিছু না বলে চলে যায় আরিয়ান। রাতে অহনা নিজের ডায়েরি খুলে লিখে, আজ আমি মুখে বলিনি, কিন্তু ভেতরে একটা জ্বালাটের পাচ্ছি। তুই থাক, তবু আমি কিছু বলবো না। আমার এই নীরবতা যদি তোর ভালোবাসা ভাঙতে পারে, তাহলে তুই আমার জন্য যোগ্য ছিলি না। সন্ধ্যা 6টা। ছাদের কোণে দাঁড়িয়ে অহনা, হাতে 1 কাপ কফি, চোখ স্থির, মনে একটা অজানা অস্থিরতা, যেন কিছু একটা খুঁজছে, আর ঠিক খুঁজে না পেয়ে আরও গম্ভীর হয়ে উঠছে। পেছন থেকে মায়ের গলা, মা। তুই অনেক বদলে গেছিস মা। আগে হাসতিস, গল্প করতিস, আর এখন মুখে শুধু রাগ আর শীতলতা। মানুষ অভিজ্ঞতায় বদলায় মা, সবাইকে তো সবকিছু বলা যায় না। তুই কি আরিয়ানকে পছন্দ করিস? না। তুই একবারও ভেবেছিস না ওর মতো একটা ছেলে তোর জন্য কত কিছু করছে? এসব ভালোবাসা আমাকে টানে না মা। আমি এমন ভালোবাসা চাই না যেখানে মেল্ট হওয়া লাগে, দুর্বল হতে হয়। চুপ করে যায়। অন্যদিকে আরিয়ান বন্ধুদের সঙ্গে, কিন্তু মুখে হাসি নেই, চোখে ক্লান্তি। তুই আর কতদিন ঘুরবি রে ওই আপুর পেছনে? কেউ তো এতটা রিজেকশন সহ্য করতে পারে না। আমি তো প্রেমে পড়িনি রে, আমি তো একটা মানুষকে ভালোবেসেছি। ওর না শুনে সরে গেলে আমি কি সত্যিকারের প্রেমিক থাকতাম? পরের দিন ভার্সিটি। অহনা লাইব্রেরিতে ঢুকতেই একজন পুরনো শিক্ষিকা ডাক দিলেন, অহনা, তুই অনেক বদলে গেছিস মা। তোর চোখে এখন একটা অন্যরকম তীক্ষ্ণতা, যা আগে ছিল না। সময় মানুষকে বদলে দেয় ম্যাম। আমার এখনো মনে আছে, একবার এক ছোট ছেলের জন্য তুই স্কুলে কেঁদেছিলি। ছেলেটা খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, তুই কাঁদতে কাঁদতে তার ব্যান্ডেজ করেছিলি। সব বদলায় ম্যাম, তখনকার আমি আর আজকের আমি আলাদা। তুই তো ভুলে গেলি, তোর ভেতরে একটাও কোমলতা ছিল, সেটাকে বাঁচিয়ে রাখিস মা, নয়তো একদিন এমন কঠিন হয়ে যাবি যেখানে কেউ ঢুকতেই পারবে না। সে রাতেই অহনা আয়নার সামনে দাঁড়িয়ে, চোখে কঠিন অভিব্যক্তি, কিন্তু ডায়েরি পাতা খুলে লেখে, সবাই বলে আমি বদলে গেছি। কেউ ভাবে আমি অহংকারী, কেউ ভাবে আমি হৃদয়হীন, অথচ কেউ জানে না আমি একবার গলে গিয়েছিলাম, আর সেই গোলেই আমি নিজেকে হারিয়েছিলাম। রাত 1টা। অহনা ঘুমাতে পারছে না, একা রুমে বসে পুরনো একটা ডায়েরি খুলে বসেছে। হাতের আঙ্গুলে ছোঁয়া দিচ্ছে কিছু নাম মুছে ফেলার পাতার দাগে। ডায়েরি একটি পুরনো পৃষ্ঠা, 3 বছর আগে লেখা। হ্যাঁ, তোর দেওয়া রিংটা আমি আজ খুলে ফেলেছি, শুধু আঙুল না, মন থেকেও। তোকে ভালোবেসে আমি নিজেকে হারিয়েছি, আর আজ তুই অন্য কাউকে নিয়ে
বিয়ে করছিস, ভালোবাসা বিশ্বাসঘাতকতা হয়, এটা আমি বিশ্বাস করতাম না, আজ থেকে বিশ্বাস করি। অহনা একসময় ভালোবেসেছিল, নাম ছিল সাহিল। ভার্সিটি সিনিয়র, স্মার্ট, মিষ্টি ভাষার কারিগর। 2 বছর তারা রিলেশনে ছিল। অহনা ভেবেছিল এই ছেলেটাই হবে তার লাস্ট, কিন্তু হঠাৎ একদিন খবর এলো সাহিল অন্য একটি মেয়েকে বিয়ে করেছে পারিবারিক কারণে। অহনা শুধু হারায়নি একজনকে, সে হারিয়েছে নিজের ভিতরের কোমল অহনাকে। বর্তমান ভার্সিটি। আরিয়ান দূর থেকে দেখছে অহনাকে, তার চোখে কঠিনতা, ঠোঁটে শূন্যতা। কেউ তাকে ডাকলেও সে ঘাড় ফিরিয়ে দেখে না। তোমার এই চোখ দুটো এত খালি কেন? এত রাগ, এত ঠান্ডা, এর পেছনে কি আমি কোনো দাগ রেখে গিয়েছি, নাকি কারো ছায়া এখনো তোমার মধ্যে বেঁচে আছে? সেদিন রাতে শারমিনার মা রুমে এসে বলল, তুই কি কখনো ভুলতে পারিসনি? অহনা কাপা কণ্ঠে বলে যায়, মা, ভালোবাসা যখন বিশ্বাসঘাতকতা হয়ে ফিরে আসে তখন শুধু মানুষ নয়, আত্মাটাও পাথর হয়ে যায়। তবে আরিয়ান তো তোর মতো ঠকায়নি, সে তো শুধু দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে, হৃদয়ে ধৈর্য রেখে। এই তো ভয় মায়ের। ভালোবাসা আবার বিশ্বাস করলে যদি আবার ভাঙি, আমি আর ভাঙতে চাই না। ডায়েরি নতুন পৃষ্ঠা লিখে অহনা। তুই যদি ভালোবাসিস তবু আমি বলবো থাক দূরে, কারণ ভালোবাসা যদি আবার ছলনা হয় তাহলে আমি নিজেই মাফ করতে পারবো না নিজেকে। তুই পাগল হ আর আমি পাথর, এই দুইজনের গল্প এক হয় না। সকাল 10টা, ভার্সিটির ক্যাম্পাস। আরিয়ান সবার সঙ্গে হাসছে, কথা বলছে, তবু চোখ বারবার চলে যাচ্ছে একদিকে, অহনার দিকে। মেয়েটা এখনও আগের মতোই নির্লিপ্ত, ঠান্ডা, তবে আজ তার চোখে যেন কিছু বেশি গভীর, যেন চোখের আড়ালে কিছু লুকানো। অহনার খুব কাছের বান্ধবী আয়েশা তোকে খুঁজছিল রে। আরিয়ান অবাক হয়ে। কেন? লাইব্রেরির পেছনে করিডর। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে। তুই অহনাকে ভালোবাসিস? হ্যাঁ, আমি ওকে সত্যি ভালোবাসি, কিন্তু ও শুধু আমাকে তাড়িয়ে দেয়, রেগে যায়, পাত্তা দেয় না। কারণ সে একবার কাউকে ভালোবেসে নিজের সবটুকু দিয়ে দিয়েছিল, আর সেই ছেলে সাহিল ওকে একরকম প্রতারণা করে বিয়ের দিন খবর দিয়েছিল আমার বিয়ে হচ্ছে অন্য কারো সঙ্গে। ওর চোখের জল, কণ্ঠের চিৎকার কিছুই কাজে আসেনি তখন। তুই তো প্রতিদিন ওর ঠান্ডার চেহারাটাই দেখিস, কিন্তু জানিস না ভেতরে ওর কি ঝড় চলে। আরিয়ান স্তব্ধ, মাথা নিচু করে ফিসফিস করে বলল, ওর রাগটা বুঝতে পারি না, কিন্তু এখন ওর ভয়টা বুঝি। ভালোবাসার নামে ছলনা পেলে কেউ আর বিশ্বাস করতে চায় না। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওকে সময় দে, জোর করিস না। তুই পাগলামি করে হাসাতে চাস, কিন্তু ও এখন হাসতে ভয় পায়। সে রাতেই আরিয়ান ফেসবুকে একটা পোস্ট দেয়, অহনাকে ট্যাগ না করে। যে মেয়েটা হাসতে ভুলে গেছে তাকে জোর করে হাসানো উচিত না, বরং পাশে বসে থাকা উচিত, কোনো শব্দ ছাড়াই। তার বিশ্বাস ফিরে এলে সে নিজেই বলবে, তুই থাক আর যাস না। অহনা রাতে সেই পোস্ট দেখে, মুখে তেমন কিচ্ছু নেই, কিন্তু চোখের কোণে এক বিন্দু জল গড়িয়ে পড়ে। অহনা ডায়েরি পাতা। তুমি আজ জোর করনি, শুধু পাশে দাঁড়িয়ে থাকিস বলেছিস। এই প্রথম ভয় লাগছে, আমি কি তোর প্রতি দুর্বল হয়ে পড়ছি? সকাল 9টা, ভার্সিটির লাইব্রেরি। অহনা জানালার পাশে বসে বই পড়ছে, মুখে তার চিরচেনা গাম্ভীর্য। ক্লাস শুরুর আগেই সে এমনভাবে আসতে চেষ্টা করে যাতে কাউকে মুখ দেখাতে না হয়, বিশেষ করে আরিয়ানকে। কিন্তু আজ আরিয়ান নেই। 3 দিন হয়ে গেছে, না দেখা, না কল, না কোনো পাগলামি। বন্ধু আয়েশা বলল, আরিয়ান এখন ক্লাসের পরে একদম নিঃশব্দ হয়ে থাকে, আগের মতো হাসাহাসি করে না। তুই একটু একটু সহানুভূতি দেখাতে পারিস না? সহানুভূতির জন্য সে প্রেম করছে না। ও যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে আমার নাটাও গ্রহণ করতে শিখবে। তুই অনেক কঠিন হয়ে গেছিস রে। হ্যাঁ, কারণ আমি একবার গলে পুড়ে ছাই হয়ে গেছি। একই দিন বিকেলে ক্লাস শেষে অহনা হোস্টেলের গেটের সামনে হঠাৎ দেখতে পাই আরিয়ানের মা। তিনি হালকা শাড়ি, চোখে কৃতজ্ঞতা আর চিন্তার ছাপ নিয়ে সামনে এগিয়ে আসেন। অহনা, কেমন আছিস মা? জি খালামণি, তুমি এখানে কিছু বলবে? আমার ছেলে তোকে খুব ভালোবাসে মা, সারাক্ষণ তোর কথাই বলে। তুই ওর উপর যতই রাগ করিস, ও একটাও খারাপ কথা বলে না তোর নামে। এমন ছেলের কি সত্যি মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে?
খালামণি, আপনার ছেলে ভালো, কিন্তু আমি কারোর দয়ায় বাঁচি না। আমি কারোর ভালোবাসার দায়িত্ব নিতে চাই না, যদি সেটা আমার নিজের ভালোবাসা না হয়। আমিনা বেগম চুপ করে যান, চোখের জল তবু মাথা নেড়ে বলেন। আল্লাহ তোমার মনের মতো কাউকে দিক মা। রাতে অহনা একা রুমে বসে হঠাৎ পুরনো স্মৃতির মতো মেসেঞ্জারে একটা ছবি ভেসে ওঠে। আরিয়ান ও সাইল একই ছবি, গ্রুপ ফটো, দুজন একসাথে দাঁড়িয়ে। এটা কি? সাইলের সঙ্গে যে আরিয়ান একসময় এক ছবিতে ছিল, এই সত্যটা যেন তার ভিতরে এক ভয়ের কাঁপন সৃষ্টি করে। তুইও কি জানিস সব? তুই কি জানিস আমি কিভাবে একদিন চুরমার হয়ে গেছিলাম? পরের দিন ভার্সিটি। আরিয়ান দূর থেকে তাকিয়ে আছে অহনার দিকে, মুখে কোনো শব্দ নেই। হঠাৎ অহনা সামনে এগিয়ে গিয়ে বলে, তুই এর সামনে আসবি না। আমার সঙ্গে সম্পর্ক মানেই নিজের পায়ে কুড়াল মারা। তুই যতই ভালো হোক, আমি প্রেমের নামে কাউকে আসতে দিই না আর। তাই প্লিজ থেমে যা। আমি জানি সাহিল তোমাকে ভেঙে দিয়েছে, তবে আমি সেই মানুষ নই। তুই চুপ কর। তুই কিছু জানিস না। জানিস না আমি কিভাবে ভেঙেছিলাম, কিভাবে সারা রাত কান্না করে সকালে হেসেছিলাম। তুই জানিস না তোর ভালোবাসার মাঝেও আমি কাঁপতে থাকি। তাই দূরে থাক। ভালোবাসিস ঠিক আছে, কিন্তু ছোস না। তোর রাগ, তোর ভয় সব আমি জানি। তুই বিশ্বাস না করলেও আমি যাব না, কারণ তুই ভালোবাসা মানেই ছলনা দেখছিস, আর আমি দেখাবো ভালোবাসা মানে ভাঙা কাউকে জোড়া দেওয়াও হয়। অনেক কিছু বলে না, চোখে কঠিনতা, মুখে নিশ্চুপ যুদ্ধ। কিন্তু তার পিঠ ঘুরে যাবার আগেই চোখের কোণায় এক বিন্দু জল ঠিকই পড়ে। রাতে ডায়েরি খুলে লেখে, তুই জানিস সব, তবু দূরে দাঁড়িয়ে আছিস। আমাকে গলানোর চেষ্টা করিস না। আমি এখনো ঢুকতে ভয় পাই, কিন্তু আজ তোর চোখে সত্যি কিছু দেখছি। রাত 12টা। হোস্টেল রুমে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে গেছে। কেবল অহনার টেবিল ল্যাম্প জ্বলে আছে। সে আয়নার সামনে বসে আছে চুপচাপ, ডায়েরি খোলা পাতায় সে লিখছে। আমি এত কঠিন হয়ে গেছি যে আয়নার মানুষটাকেও ভয় পাই। কেউ ছুতে এলেই আমার মুখ গম্ভীর হয়ে ওঠে, অথচ আমি একসময় ছুঁয়ে ফেলতে চেয়েছিলাম কারো হাত। তার কলম থেমে যায়, চোখে জল জমছে। নিজের প্রতিবিম্বে তাকিয়ে ফিস ফিস করে বলে, তুই এমন ছিলি না অহনা। তুই তো হাসতে ভালোবাসতিস, তুই তো ভালোবাসতে চাইতিস। এটাই হয়তো ছিল তার প্রথম আত্মস্বীকারোক্তি, কারোর সামনে নয়, নিজের কাছে। পরের দিন ভার্সিটি, সবার মাঝে গুঞ্জন। আরিয়ান একটা নাম না জানা এলাকায় গিয়েছে সমাজসেবার কাজে। কোনো ইনস্টাগ্রাম পোস্ট নেই, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস না। সে নাকি বলেছে একটু নিজেকে শান্ত করতে চাই। অহনা মুখে কিছু বলে না, তবে সে প্রথমবার প্রতিদিন যেখানে দিয়ে আরিয়ান আসতো সেখানে তাকায়। আজ আরিয়ানকে দেখলাম না তো। আমি কি প্রতিদিন কাউকে খুঁজে বেড়াই নাকি? কিন্তু তার গলায় ছিল না আগের মতো সেই খড়খড়ে রাগ, তাতে ছিল একটা শূন্যতা যা আড়াল করা যায় না। রাত 10টা, ফোনে একটা SMS আসে। অপেক্ষা করো না, আমি চলে যাচ্ছি কিছুদিনের জন্য, কারণ আমি বুঝেছি ভালোবাসা জোরে পাওয়া যায় না, কিন্তু আমি তোমার না বলাটাও ভালোবাসি। অহনা দীর্ঘক্ষণ ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে যায়, নিজেকে দেখে ফিস ফিস করে। তখন তুই এতটাও পাথর না অহনা। তুই শুধু ভয় পাস, আর তুই যদি ভয় থেকেই পালিয়ে বেড়াস তবে তো তুই সাহসী না, তুই তো হার মানছিস। তার চোখ দিয়ে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। রাতের ডায়েরিতে লেখে, আজকে তুই ছিলি না, কিন্তু আমি তো শূন্যতাটাকে ঠিকই টের পেয়েছি। তুই বলেছিলি অপেক্ষা না করতে, অথচ আমি আজ সারাদিন তোকে ঠিক খুঁজে কাটিয়েছি। 3 দিন হয়ে গেছে, আরিয়ান নেই, একটা ফোনও করেনি, কোনো বার্তা নয়। এমনকি আয়েশাকেও বলে দিয়েছে। অহনাকে আমার কথা বলবি না। অহনা এতদিন তার পেছনে পেছনে কেউ ঘুরলে বিরক্ত হতো, কথা বলতো, কিন্তু আজ তার চারপাশে কেউ নেই। এই নিঃশব্দটাই যেন চিৎকার করে উঠছে। বিকাল 5টা, ভার্সিটির লাইব্রেরিতে একা বসে অহনা, হাতে বইয়ের পাতাগুলো নাড়াচাড়া করলো, চোখ সেগুলো নোট পড়ছে না। হঠাৎ আয়েশা এসে ফিস ফিস করে বলল, আরিয়ান ফিরেছে। অহনার চোখ হঠাৎ স্থির হয়ে গেল, কিন্তু মুখে বলল, তাহলে ওকে দেখে আমার কি আনন্দে কেক কাটতে হবে? সে অসুস্থ হয়ে পড়েছিল রে,
ওর মায়ের ফোনে জানলাম ওর প্রচণ্ড জ্বর ছিল, ডক্টর রেস্ট নিতে বলেছিল। ওর মা বলেছে তোকে না পেয়ে ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। অহনার মুখে কোনো ভাব নেই, কিন্তু চোখে এক ঝলক আলো নেভার মতো কেঁপে উঠল। তাই নাকি? এই কথার আড়ালেই যেন সে চাপা দিয়ে ফেল একটা দায়, একটা ভয়, একটা অজানা কষ্ট। রাত 9টা, হোস্টেলের ছাদে, হাতের মুঠোয় মোবাইল, স্ক্রিনে আরিয়ানের নাম অনেকক্ষণ ধরে চলছে। সে কল দিচ্ছে না, লিখছেও না, নিজের মনে। তুই ভালোবাসতে জানিস, আমি ভয় পেতে শিখেছি। তুই দূরে চলে গেলে আমার কিছু হওয়ার কথা না, অথচ আজ তুই নেই আর আমি বারবার তোর ছায়া খুঁজি। পরের দিন ভার্সিটির ক্যাম্পাস, আরিয়ান হেঁটে আসছে, চোখে ক্লান্তি, মুখে এক চিলতে হাসি। সে অহনার দিকে একটাবারও তাকায় না। অহনা টের পায় তার বুকের মাঝখানটা খালি খালি লাগছে। সেই রাতে সে আয়েশার সামনে প্রথমবার মুখ খুলে বলে, আমার কি ভুল হয়েছে আয়েশা? ভুল না, তুই ভয় পেয়েছিস। ভালোবাসা মানেই আবার ঠকতে হবে, এই ভয়টা তোর ভেতরে গেঁথে গেছে। কিন্তু এইবার ছেলেটা সত্যি ছিল রে। আরিয়ান তোকে কখনো ঠকাতে আসেনি, বরং জিতে নিতে চেয়েছে সম্মান রেখে। অহনা চুপ, তার ঠোঁট কেঁপে ওঠে। আমার সব কিছু ধ্বংস করে তুই বলছিস আমি কাউকে বিশ্বাস করতে শিখি? না, বলছি না, শুধু এটুকু বলছি, তুই অন্তত একবার নিজের মনের কথা শোন। আয়েশা, সেই রাতে ডায়েরির এক পাতা। তুই দুর্বল ভাবিস আমাকে, অথচ আমি লড়াই করছি নিজের সঙ্গে, অতীতের সঙ্গে, তোকে বিশ্বাস করতে না পারার সঙ্গে। তুই যদি সত্যি ভালোবাসিস তবে তুই অপেক্ষা করবি, কারণ আমি এখনো কাঁদি শুধু নিজেকে দেখে। পরদিন হঠাৎ কলেজ ক্যান্টিনে আরিয়ানটা প্যাকেট রেখে যায় অহনার টেবিলে, চলে যায় কোনো কথা না বলে। অহনা খুলে, ভিতরে একটা চিঠি। তুই ভালোবাসিস না আমি জানি, তুই বিশ্বাস করিস না তাও জানি, কিন্তু আমি এতদিন শুধু ভালোবেসে গেছি, আর আজ থেকে আমি চুপ করে ভালোবাসবো। তুই পাথর হয়ে থাক, আমি বাতাস হয়ে পাশেই থাকবো। বলতেই হবে না ভালোবাসি, বোঝা যাক না একদিন। তোর পাগল আরিয়ান। অহনা চিঠিটা বুকের ভেতর চেপে ধরে, কিন্তু চোখে জল আসার আগে সেটা মুছে ফেলে। ঠোঁটের কোণে একটু হাসি নেই, কিন্তু হৃদয়ের গভীরে যেন একটা শব্দ ভেসে ওঠে। এত পাগলও হয়? সকাল 11টা, ভার্সিটির ক্যাম্পাস। 3 দিন পর ক্লাসে আসে আরিয়ান, মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে সেই পূর্ণ উজ্জ্বলতা নেই। ছায়ের মতো হাঁটে, কিন্তু সে ঠিক লক্ষ্য রাখে অহনা এখনও আগের মতো শক্তভাবে নিজের মতো আছে কিনা। অহনা আজও একই রকম, ঠোঁটে ঠান্ডা স্পর্শ, চোখে কাঁপাহীন দৃঢ়তা। আরিয়ানকে দেখেও সে তাকায় না, মুখ ফিরিয়ে নেয়। ক্যান্টিনে হঠাৎ মুখোমুখি আরিয়ান কিছু বলতে চাইলে অহনা সরাসরি বলে ওঠে, আরিয়ান চুপ। অহনা আবার বলে, তুই কোথায় থাকিস, কি করিস তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ভেবে নিস না তোর অনুপস্থিতি আমার জীবনে কোনো দাগ ফেলেছে। আরিয়ান ধীরে বলে, তুই যদি সত্যি এমন ঠান্ডা হতে পারিস, তাহলে আমি তোর চোখে কেন কিছু দেখতে পাই? কারণ তুই যা দেখিস তা তোর কল্পনা। আমি চোখেও অভিনয় করতে পারি, তুই কোনো ব্যতিক্রম না। তুইও পাবলিক, যা আমি পাত্তা দেই না। ঝলকে তার কণ্ঠে উঠে আসে তীব্রতা, যেন সে নিজেকেই বোঝাচ্ছে দুর্বলতা মানে হেরে যাও। সেদিন সন্ধ্যা, আয়শা বাসে একটি পারিবারিক দাওয়াতে দেখা হয় সবার। আরিয়ান ছোট্ট একটা উপহার নিয়ে আসে অহনার জন্য, কিছুই না, শুধু আয়শার ছোট ভাইয়ের জন্য। তবু অহনা সেটা দেখে কঠিন গলায় বলে, দেখ, অভিনয় করে সহানুভূতি করানোর দরকার নেই। তুই যদি সত্যিই আমার জীবনে কোনো মানে রাখতে চাইতিস, তাহলে আমার পেছনে ঘোরা বন্ধ করে দিতি। তুই দুর্বল আর আমি শক্ত, এই দুই মানুষের প্রেম সম্ভব নয়। আরিয়ান মাথা নিচু করে বলে, তুই শক্ত নাকি ভয় পেয়েছিস আমি জানি না, তবে তুই যতই দূরে ঠেলিস আমি তোকে ঠকাবো না, সেটা আমি জানি। অহনা এবার হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে ছিল বিদ্রুপ। তুই তো আমায় ঠকাসনি, আমি তো তোকে বিশ্বাস করিনি, তাই আমি তোকে ক্ষমা করিনি। রাতে ডায়েরির পাতা আবার খোলে অহনা, কিন্তু কিছু লেখে না, শুধু কলম হাতে ঘোরাতে ঘোরাতে ফিস করে নিজের মনেই। তুই হয়তো ভালোবাসিস, তবু আমি নিজেকে বিশ্বাস করতে পারি না, আর আমি নিজেকে বিশ্বাস না করলে তোকে কেন করব? পরের দিন ভার্সিটিতে অহনা লাইব্রেরি টেবিলের উপর পড়ে থাকা একটা নোটস দেখে।
ইংরেজি সাহিত্য ক্লাব, বক্তৃতা প্রতিযোগিতা, বিষয় ভালোবাসা কি দুর্বলতা নাকি শক্তি? অহনার ঠোঁটের কোণে এক কঠিন হাসি ফুটে ওঠে। সে ফর্মটা তুলে নেয়, শিরোনামের নিচে নিজের নাম লিখে দেয়, নিজের মনে বলে, এবার সবাই দেখুক, ভালোবাসা আমাকে দুর্বল করেনি, বরং কঠিন করে দিয়েছে। দিনটা ছিল বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইংরেজি সাহিত্য ক্লাবের বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা, লাভ সায়েন্স অর উইকনেস। সবাই অপেক্ষা করছে অহনার বক্তৃতার জন্য, কারণ সে একজন যার চারপাশে জুড়ে গুঞ্জন। সে কখনো কারোর প্রেমে পড়ে না। তার পেছনে বহুজন ঘুরল, সে এক মুহূর্তের জন্য নড়েনি। আরিয়ান সামনে বসে নেই, সে বসে সবার পেছনের সারিতে, চুপচাপ নিঃশব্দ। স্টেজে উঠল অহনা, চোখে মুখে আত্মবিশ্বাস, ঠোঁটে কোনো আবেগ নেই। মাইক হাতে নিয়ে বলল, ভালোবাসা একটু করো শব্দ, যা শোনার পর মানুষ নিজের সিদ্ধান্ত ভুলে যায়। আমি যখন ছোট ছিলাম মনে হতো ভালোবাসা মানে শান্তি, সুখ, ভরসা। আজ বুঝি ভালোবাসা মানেই প্রতারণা, প্রত্যাখ্যান আর আত্মবিসর্জনের শুরু। কারো হাসি দেখে যদি হৃদয় কেঁপে ওঠে, যদি কারো নাম শুনেই বুকের ভেতর অস্থিরতা বাড়ে, তবে আমি বলবো আপনি এখন সবচেয়ে দুর্বল মানুষ। আমি ভালোবাসাকে ঘৃণা করি না, আমি শুধু ভালোবাসাকে ভয় পাই। কারণ একবার চোখে দেখে হাত ধরে সেই মানুষটাই চোখের সামনে বদলে যেতে পারে। পুরো অডিটোরিয়াম স্তব্ধ। পেছন থেকে আরিয়ান উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে বেরিয়ে যায়। কেউ খেয়াল করে না, কিন্তু অহনা ঠিকই করে। তবুও তার মুখে কোনো আগুন নেই। সে বক্তৃতা শেষ করে নেমে যায় স্টেজ থেকে, যার কিছুই হয়নি। পরের দিন ক্যাম্পাসের করিডোরে আয়েশা বলল, তুই জানিস, আরিয়ান বক্তৃতা শোনার পর চুপচাপ বেরিয়ে গেছে। কেউ কিচ্ছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। গতকাল বাসায় ফিরে গিয়ে মা বাবার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে। ভালোই করেছে, ওকে তো অনেক আগেই বোঝানো উচিত ছিল। আমি ফ্যান্টাসির জন্য তৈরি মেয়ে না, আমি বাস্তব। আর বাস্তব ভালোবাসা মানে একটা ভার, যা আমি নিতে চাই না। তুই যেটা বলিস সেটাই হয়তো সত্যি অহনা, কিন্তু তোর চোখ যেটা বলে সেটা কেউ মিথ্যে বলে না। অহনা চুপ করে যায়, মুখ ফিরিয়ে নেয়। তার চোখে জল নেই, কিন্তু একটা দৃশ্য মনে পড়ে যায়, আরিয়ানের সেই চিঠি। তুই পাথর হয়ে থাক, আমি বাতাস হয়ে পাশেই থাকবো। রাতের ডায়েরিতে কিছু লেখে না, শুধু লিখে একটা লাইন, আমি হারতে চাই না, নিজেকে নয়, তোকে নয়, আবেগকেও নয়। কারণ ভালোবাসলে আমি দুর্বল হব, আর আমি এখনো ভাঙা মেয়েটাই আছি। ভোর 7টা, ভার্সিটির মাঠ। চুপচাপ বসে আছে অহনা, একা। হালকা ঠান্ডা হাওয়া, সবুজ ঘাসের উপর শিশির জমেছে। হঠাৎ পিছন থেকে এক টুকরো কণ্ঠস্বর, আমি জানি তুই আসবি আজ, তোর চোখে রাতে ঘুম ছিল না। অহনা ঘুরে তাকাই, আরিয়ান সে আজ পালায়নি, মুখোমুখি এসেছে। তুই এখনো কেন থাকিস? আমি তো কতবার বলেছি তুই আমার কিছু না, তুই ভালোবাসা, তোর পাগলামি সবই একটা বোঝা। আরিয়ান ধীরে এসে পাশে বসে, কিছুক্ষণ নীরব থেকে বলে, তোর বলা প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করি। তুই তো আমার কাছে কখনো মিষ্টি মেয়ে ছিলি না, তুই তো প্রথম থেকেই কঠিন, রূঢ়, পাথরের মতো। তবু আমি জানি পাথরের মাঝেও পানি জমে। তুই যদি পাথর হোস, আমি ঝর্ণা হব, ভাঙবো না, ধুয়ে যাব। না চোখে চোখ রেখে বলে, তুই যা বলিস তা শুনতেও কষ্ট হয়। ভালোবাসার নামে কেউ এত সহ্য করে না। তুই জানিস আমি ঠকেছি, আবার তুই একই পথে হাঁটছিস। তুই কি এতটাই বোকা রাজা? আরিয়ান আবার হেসে ফেলে। সে হ্যাঁ, আমি বোকাই, কারণ তোর পেছনে ঘুরে ঘুরে কাদা খেয়েও আমি হাঁটতে পারি। তুই প্রত্যাখ্যান করিস, অপমান করিস, তবু আমি তোর পায়ের নিচে পাপড়ি বেছাতে চাই। কারণ তুই যা, আমি তাই ভালোবেসেছি। তোর হাসি নয়, তোর রাগ, তুই যে তুই, আমি সেটাকেই ভালোবাসি। এই সময় মাঠের একপাশে আয়েশা দাঁড়িয়েছিল, সব শুনেছে। রাতে সে বলেছিল, আরিয়ানকে আড়াল করিস না, ও মুখোমুখি দাঁড়াক তোর সামনে। তুই তো আসল সাহসটা দেখতে চাস। এবং আজ সে দেখছে আরিয়ান পেছনে নয়, সামনে থেকে যুদ্ধ করছে। সেদিন বিকেল, লাইব্রেরি করিডোর, অহনা দাঁড়িয়ে হাতে বই। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে আসে। এবার অহনা মুখ ঘুরিয়ে নেয় না। আজ তুই আমাকে না বলিস না, ঠিক আছে, কিন্তু যদি কখনো তোর বিশ্বাস ফিরে আসে,
তুই জানবি আমি ঠিক এখানে আছি, না জিতে না পালিয়ে, শুধু অপেক্ষায়। অহনা এবার ধীরে বলে, তুই যা করিস কর, কিন্তু আমি এখনো তোকে বিশ্বাস করি না। তোর ভালোবাসা, তোর পাগলামি সবই খুব আদর্শ মনে হয়, কিন্তু আমার আমার পৃথিবীতে সেসব টেকে না। আরিয়ান মাথা নিচু করে না, সাহসী চোখে দেখে বলে, তোর পৃথিবী আমি বদলাবো না, আমি শুধু এক কোনায় জায়গা চাই। তুই পাথর হ, কঠিন হ, কঠোর হ, আমি তবুও তোকে ভালোবেসে যাব। কারণ আমি তো তোকে বদলাতে আসিনি, আমি তোর পাশে থাকতে এসেছি। রাতে ডায়েরিতে অহনা লিখে, আজ সে পালায়নি, আজ সে মুখোমুখি দাঁড়িয়েছে। আমি ওকে বিশ্বাস করিনি, তাও সে বলেছে আছি। এই প্রথম আমার ভেতর কোনো শব্দ হয়নি, তবু একটা কাঁপন ছিল। বিকাল 4টা, ক্যাম্পাসের পিছনে লেক সাইড। অহনা একা বসে আছে, বই খুলে রেখেছে, কিন্তু মন নেই তাতে। সামনে জলে বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। পেছন থেকে হঠাৎ আরিয়ানের কণ্ঠ। তুই জানিস আমি অনেক দিন ধরে তোকে একটা কথা বলতে চাই, কিন্তু সাহস পাই না। অহনা বিরক্ত হয়ে বলে, যা বলার ফোনে বল, সামনে আসিস না। আরিয়ান এগিয়ে আসে, একটু কাছে আসে। তার চোখে আজ অদ্ভুত এক দৃঢ়তা, যেন কিছু ঠিক করে এসেছে। আমি তো তোকে ভালোবাসি, এটা তো তুই জানিসই, কিন্তু আজ তোকে দেখছি একেবারে একা, আর আমি আর ধরে রাখতে পারছি না নিজেকে। অহনা মুখ ফিরিয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন আরিয়ান হঠাৎ তার মুখের খুব কাছে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনা মোচড়ামুচড়ি করেও ছাড়তে পারছে না। এক মুহূর্ত নিঃশব্দ থমকে যাওয়ার সময় অহনার চোখ বিস্ফোরিত। সে কিছুক্ষণ চুপ থেকে সরিয়ে নেয় নিজের মুখ, তারপর একটা ভারী থাপ্পড়। আরিয়ান চুপচাপ। অহনার কণ্ঠ কাঁপে না, ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ। তুই যা করলি সেটা ভালোবাসা না, তুই আমার সম্মান নষ্ট করেছিস। তুই ভাবিস তোর আবেগ মানেই সব। তোর এই কিস ছিল তোর অহংকারের বহিঃপ্রকাশ। আমি তোকে ক্ষমা করব না, বুঝেছিস? আরিয়ান মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে কিছু বলে না, শুধু চোখে জল জমে যায়, কিন্তু সে মুছে না। অহনার একবার বলে, ভালোবাসা মানে জোর নয়, স্পর্শ নয়, সুযোগে আগ্রাসন নয়। তুই আজ আমাকে ছোট করেছিস, আর তুই নিজেকেও। সে ব্যাগ নিয়ে উঠে চলে যায়। আরিয়ান সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে, পাথরের মতো। রাতে অহনা ডায়েরিতে লেখে, আমি কাঁদিনি, আমি ভেঙেও পড়িনি। আমি শুধু নিজেকে মনে করিয়ে দিয়েছি আমি এখনো সেই অহনা, যে কারোর স্পর্শে পুড়ে যেতে জানে, কিন্তু কাউকে ক্ষমা করতে জানে না। আরিয়ান সেদিন রাতে কাউকে ফোন করে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যি শুধু এক চুমুতে সব ভেঙে ফেললাম? 3 দিন পেরিয়েছে। আরিয়ান কোনো মেসেজ করেনি, ফোন করেনি। সে জানে আজ চুপ থাকাটাই তার প্রাপ্য। কিন্তু অহনা, সে এখন নিজের ভেতরে আগুনে আরও ধোঁয়া ছাড়ছে। সে কোনো কান্না করেনি, কিন্তু তার চারপাশে মানুষ বুঝতে পারছে এই মেয়েটা এবার আগুন হয়ে উঠেছে। ক্লাসে সবাই আছে, সবার মাঝে অহনা ঢুকলো মাথা উঁচু করে। আরিয়ান বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ অহনা এমনভাবে তার পাশ দিয়ে হেঁটে গেল যেন সে ছিলই না। একবারও তাকালো না, চোখে চেয়ে দেখলো না। আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ হালকা কাঁপলো। ক্লাস শেষে আয়েশা বলল, তুই ঠিক আছিস তো? অহনার ঠান্ডা জবাব, আমি দুধে ভেজা তুলো না আয়েশা, আমার চোখে পানি আসে না, আমার চোখে আগুন জ্বলে। কিন্তু ও ভুল করেছে, কিন্তু তুই তো জানিস ওর মনটা খারাপ না। অহনা থেমে যায়, চোখে চোখ রেখে বলে, মন ভালো থাকলেই কি মানুষ ছোবে? সম্মানহানি শুধু ঘৃণা তৈরি করে, ভালোবাসা নয়। অহনার মা ফোন করে, মা, শুনলাম আরিয়ান ভার্সিটিতে আজকাল শান্ত হয়ে গেছে, কিছু খায় না, হাসেও না। তুই কি একটু কথা বলবি না? অহনার কণ্ঠ এতটাই কঠিন ছিল যে ফোনে ওপারও জমে গেল। মা, একটা ছেলে যদি আমার স্পর্শকে জোরে নিতে পারে, তবে তার মুছে ফেলার সাহস আমার আছে। মেয়ে বলে আমি দুর্বল না, আমি শুধু মুখ ঘুরিয়ে আছি। এই না মানে চিরদিনের জন্য। সন্ধ্যাবেলা আয়শা আবারও বুঝতে আসে, একটা ভুল হয়েছিল হয়তো। ও তো জানে না তোর অতীত কতটা তীব্র ছিল। তুই তো আর আজকের অহনা হয়ে উঠিসনি, তুই হয়ে উঠেছিস আগুনে পুড়ে। তুই অন্তত ওকে এটা বোঝাতে পারিস না? অহনা এবার থেমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, ঠোঁট শক্ত, চোখে আগুন।
এরপর বলে, আমি ব্যাখ্যা দেব না। যে আমাকে ছুতে পারে সে আমাকে বোঝার সাহস রাখুক। ভুল করলে ক্ষমা পাই না, আর আমি কাউকে সুযোগ দিয়ে জ্বলে যাওয়ার মতো মানুষ না। রাতে ডায়েরিতে লেখে, আমি আগুন। আগুনকে যদি কেউ ভালোবাসে সে দূর থেকে আলো নয়, কাছ ঘেঁষলে পড়ে, আর পুড়ে যাওয়ার পর ক্ষমা বলে কিছুই নেই। আমি এখন কথা বলি না, আমি নীরব থাকি, কারণ আমার নীরবতাটাই আমার ঘৃণার সবচেয়ে ভয়ঙ্কর ভাষা। সন্ধ্যা 6টা। আরিয়ানের রুম অন্ধকার, জানালার পর্দা টানা, বাতি জ্বালানো হয়নি। বিছানায় চুপ করে বসে আছে সে। চেয়ারে রাখা গিটারটা স্পর্শ করছে না। মোবাইলে অহনার ছবি থাকা ওয়েলপেপারও সরিয়ে ফেলেছে। তবুও চোখে কান্না জমে গেছে। আমেনা বেগম দরজার বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে ভিতরে প্রবেশ করেন। খুব নাকি মন ভেঙে গেছে তোর? তোর মতো ছেলে মন ভাঙা কবে শিখলো? আরিয়ান মাথা নিচু করে বসে থাকে, চোখ লাল, মুখে শুষ্কতা। মা, আমি ভুল করে ফেলেছি। একটা মুহূর্তের আবেগ ও আমাকে আর ক্ষমা করবে না। আমেনা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে এসে ছেলের পাশে বসলেন, মাথায় হাত রাখলেন। তুই যদি ওকে সত্যি ভালোবাসিস তাহলে তোকে বোঝা উচিত ছিল ভালোবাসার মানে শুধু অনুভূতি না, দায়িত্ব। তুই ওর সম্মান ভেঙেছিস, আর কোনো মেয়ের সম্মান মানে ওর আত্মা। তুই যদি সত্যি মানুষ হতি তাহলে তোর আবেগের লাগাম আগে ধরে রাখতিস। আরিয়ান ফিস ফিস করে বলে, আমি এখন বুঝি মা, আমি শুধু ওকে চাই না, আমি ওর বিশ্বাস ফিরে পেতে চাই, কিন্তু ও আর ফিরবে না। তুই প্রেম করিস, আমি চিন্তা করি তুই মানুষ হবি কি না। ভুল করা স্বাভাবিক, কিন্তু মানুষ হতে গেলে যে ভুলের সামনে দাঁড়াতে হয়, পালিয়ে নয়। আরিয়ান উঠে দাঁড়ায়, জানালার পর্দা সরিয়ে দেয়, হালকা বাতাস আসে, অন্ধকার ঘরটায় আলো পড়ে। আরিয়ান ধীরে বলে, আমি পালাবো না মা, আমি এই ভুলের জন্য নিজেকে শেষ করে দিব না। আমি ওর সামনে দাঁড়াবো, ক্ষমা চাইবো না। আমি প্রমাণ করব আমি শিখেছি। ওর বিশ্বাস পেতে হলে আমাকে আগে নিজেকে বদলাতে হবে। আমেনা বেগম চোখে জল চেপে রেখে বলে, এটাই তো চেয়েছিলাম। তুই শুধু ভালোবাসিস না, তুই শক্ত হ। কারণ মেয়েরা প্রেমে পড়লে যতই না দুর্বল হয়, তার চেয়ে বেশি ভয় পায় ভাঙতে। রাতে আরিয়ান নিজের পুরনো খাতাটা খুলে লেখে, ভালোবাসি বললেই প্রেম হয় না, তাকে সম্মান করতে শিখতে হয়। আজ অহনার চর আমার মুখে না, আমার ভিতরের অহংকারে পড়েছে। আমি এবার দাঁড়াবো, কথা বলবো না, শুধু প্রমাণ করব ভালোবাসা মানে ধৈর্য। পরের দিন শুক্রবার বিকেল 5টা। অনাথের পাশে এসেছে খালামণি আমেনা বেগম, হাতে মিষ্টির বক্স, মুখে কঠিন ভাব। তার চোখে যেন অভিমান, আর ঠোঁটে একরাশ জমে থাকা প্রশ্ন। অহনার মা একটু অপ্রস্তুত। আপা, হঠাৎ এভাবে? আমেনা বেগম ঠান্ডা গলায় বলেন, তোর মেয়ের রাগের তাপ তো আমাদের ঘরের ছেলের মুখেও এসে পড়েছে। আজকাল সে কারোর সঙ্গে কথা বলে না, খায় না, হাসে না। জানতে চাইছি তোমার মেয়ে কি শুধু রাগ করেই থাকবে, নাকি আমাদের ছেলেটার ভালোবাসা একেবারে মুছে দিল? অনা তখন পাশের ঘরে ছিল, সব শুনছিল চুপচাপ, কিন্তু এবার আর চুপ রইল না। কথা কেটে সে সামনে চলে এলো। খালামুনি, আমি আপনার ছেলেকে ভালোবাসিনি। সে ভালোবেসেছে ঠিক আছে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সে আমার সীমা লঙ্ঘন করেছে। আর আমি এমন কাউকে নয় যে সম্মান ভুলে শুধু আবেগ নিয়ে চলতে পারে। আমেনা বেগম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর গম্ভীর গলায় বলেন, আমি জানি সে ভুল করেছে, কিন্তু আমি এটা ওকেও বলেছি, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তার সময়ের কাছে নিজেই নিজেকে প্রমাণ করবে। তুই চাইলে ওর জীবন থেকে বেরিয়ে যা, কিন্তু ভুলে যাস না ভালোবাসা মানে শুধু কাছে আসা না, ভালোবাসা মানে কাউকে বদলাতে শেখানো। আমি কাউকে বদলাতে চাই না, আমি চাই কেউ আগে নিজেকে সামলাতে শিখুক। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্য কাউকে ভালোবাসার অধিকারও রাখে না। এই কথা শুনে আমেনা বেগম হালকা হাসলেন, কিন্তু তার চোখে ছিল গর্ব আর দুঃখ মেশানো কিছু। ঠিক বলেছিস মা, তুই আমার মেয়ে হলে গর্ব করতাম, কিন্তু ভাগ্য চায়নি। এবং সেই বলে তিনি উঠে চলে গেলেন। রাত 11টা। অহনা একা ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, হাতের মধ্যে মোবাইল, তবু একটাই নাম খোলেনি,
তার চোখে জল নেই, কিন্তু বুক ভার হয়ে আছে। আবার ডায়েরির পাতা খুলে লেখে, সে নিজেকে বদলাবে আমি জানি, তবু আমি ভাঙবো না। ভালোবাসা মানে শুধু হাত ধরা না, চোখে চোখ রাখা না। ভালোবাসা মানে আমার আত্মসম্মানের কাছে মাথা নত করা। অন্যদিকে আরিয়ান জানালার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা পড়ছিল ধীরে ধীরে, হাতে ডায়েরি। মায়ের মুখের কথা কানে বাজছে। ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করা সহজ, কিন্তু সত্যিকারের পরিবর্তন সময় নেয়। আর সে সময়ের ভেতরেই তো প্রমাণ হয় কে ভালোবাসে, কে ভেঙে ফেলে। আরিয়ান কেবল ফিস ফিস করে বলে, আমি তোর সময়কে প্রমাণ বানাবো অহনা। তুই যত দূরে থাকিস আমি এবার সত্যি বদলাবো। তুই যদি আকাশ হোস আমি হব মাটি, কিন্তু তোর নিচেই থাকবো সব সময়। শনিবার বিকেল বড় খালার ছেলে আগত। পরিবারের সবাই ব্যস্ত, আত্মীয় পরিচিত পাড়া প্রতিবেশী এই অনুষ্ঠানে মুখোমুখি হবে অহনা আর আরিয়ান। অনেক দিন পর ভিড়ের মাঝে নিরপেক পর্দার পেছনে অহনা পরেছেন ডাক সবুজ শাড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে তীক্ষ্ণ ঠান্ডা রং। তাকে দেখে বোঝা যাচ্ছে না তার ভেতরে কখনো আগুন জ্বলছে। সে যেন সব কিছু ছাপিয়ে এক মূর্ত প্রতীক। এখন কঠোরতা। আরিয়ান এসেছে ফ্যামিলির সাথে, সাদামাটা পাঞ্জাবি, চোখে ক্লান্তি, তবু একরাশ শান্ত ভাব। সে কথা কম বলছে, হাসছে না, সবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করছে। তাকে দেখে মনে হচ্ছে সে নিজের ভিতরে অনেক কথা চেপে রেখেছে, আর সেই চেপে রাখা ভাষাটাই এখন তার শক্তি। সন্ধ্যা 7টা। বাড়ির উঠোনে চেয়ার পেতে অতিথিদের ভিড়। হঠাৎ চোখ পড়ে অহনা আর আরিয়ানের। দুজনেই থেমে যায় একটা মুহূর্তের জন্য, যেন সময় আটকে যায়। কেউ কিছু বলে না, কেউ কিছু বোঝার সুযোগও পায় না, কিন্তু তাদের চোখে তখন চলছিল অজস্র কথার যুদ্ধ। আরিয়ান ধীরে এগিয়ে আসে, খুব সামান্য দূরত্ব রেখে দাঁড়ায়, মুচকি হাসে, কিন্তু সেই হাসির নিচে চাপা পড়ে থাকে একরাশ দুঃখ আর দায়বোধ। তুমি এখনো আগের মতোই সুন্দর, আগের থেকেও ভয়ঙ্কর। অহনা তাকায় না, মুখে ঠান্ডা কণ্ঠে বলে, তুই আগের থেকে শান্ত হয়েছিস, কিন্তু আমি এখনো তোর মতো মানুষকে ভয় পাই। আরিয়ান মাথা নিচু করে বলে, ভয়টা থাকুক, ভালোবাসার চেয়ে ভয় বেশি টিকে থাকে। তুই যদি ভয় করিস তবেই বুঝি আমি আর আগের মতো নেই। অহনা চোখ তুলে সরাসরি তাকায় এবার। তুই তো আগেও বলতিস আমি যা তুই সেটাই ভালোবাসিস, এখন আমি না। এটাই যদি তোর নতুন সত্যি হয় তবে তুই আর এগোবি না। এতটুকু বদল যদি সত্যি হয়ে থাকিস তবে এবার প্রমাণ কর তুই চুপ থেকেও ভালোবাসতে পারিস। তুই বিশ্বাস করবি না, তুই মুখ ফিরিয়ে থাকিস, তবু আমি এখনো তোর দিকে তাকিয়ে থাকি। অনেক কিছু না বলে চলে যায়, তবু কিছুটা দম আটকে থাকে তার বুকেও। পেছনে তাকায় না, কিন্তু পেছনে সেই কণ্ঠস্বর তাকে গেঁথে রাখে। চুপচাপ। রাত 10টা। অনার খালাতো বোন মজা করে বলে, এই যে তোমার পুরনো প্রেমিক সাহেব আজ বেশ গম্ভীর ছিল। তোমার প্রতি ভালোবাসাটা এখনো পূর্ণ হয়নি মনে হয়েছে। অনা মুচকি হেসে বলে, ভালোবাসা পুরনো হয় না, শুধু যারা সেটা বোঝে না তারাই হারায়। তারপর আবার মুখ শক্ত করে বলে, কিন্তু ভালোবাসা প্রমাণ হয় সময়ের ধৈর্যে। ভুল করে থাপ্পড় খেয়ে কান্না করলে না, আমি দেখব সে কত দূর যেতে পারে চুপচাপ থেকে। আরিয়ান একা দাঁড়িয়ে বারান্দায় আকাশের দিকে তাকিয়ে ভাবে, তুই এখনো আগুন, আমি তোর ছায়া হতে চাই না। আমি তোর পাশে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ অপেক্ষা হতে চাই। তুই ফিরবি কিনা জানি না, কিন্তু আমি তোকে সম্মান করতে শিখে গেছি। রাত 11টা। অনুষ্ঠান শেষে সবাই এক একে বিদায় নিচ্ছে। আরিয়ান এখনও উঠোনের কোণে দাঁড়িয়ে। সে হাসছে না, কথা বলছে না, তবু সবাই তার ভদ্র ব্যবহার আর নির্লিপ্ত চোখ দেখে বলছে আরিয়ান অনেক পরিণত হয়ে গেছে। আসলে কেউ জানে না ভেতর সে কতটা ঝড় বয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর সবাই চলে গেছে, শুধু আতর আর গরম চায়ের কাপে ঠান্ডা ধোয়া উঠছে। তখন একটা চুপচাপ কণ্ঠ ভেসে আসে পেছন থেকে, একটা প্রশ্ন করতে পারি অহনা আপু? অহনা দাঁড়াই, একটু পিছনে তাকাই, তারপর সোজা হয়ে বলে, তোর প্রশ্নের উত্তর যদি না হয় তখন কি তুই আবার ভেঙে পড়বি? আরিয়ান হেসে মাথা নাড়ে, না, আমি এখন আর না শুনলে কাঁদি না, বরং ভাবি কেন না বললো। তাহলে জিজ্ঞেস কর।
আরিয়ান ধীরে ধীরে কাছে এসে যথেষ্ট দূরত্ব রেখে বলে, তুমি কি কখনো আমাকে একটুখানি হলেও বিশ্বাস করতে চেয়েছিলে? ঠিক তখন যখন তুমি চটটা মারার পর চোখ সরিয়ে ফেলেছিলে। বিশ্বাস করেছিলাম একটুখানি, কিন্তু বিশ্বাস ভাঙতে সময় লাগে না, আর আমি ভাঙা কাছে বারবার আঘাত দিই না। আরিয়ান একটু চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, ঠিক আছে, আমি আবার নতুন করে গড়া কাজ হব না। আমি হব এক টুকরো আয়না যেখানে তুমি নিজের শক্তিটা দেখতে পারবে। তুই মাঝে মাঝে তুই বলিস আর মাঝে মাঝে তুমি, এর কারণ কি? ভালোবাসার মানুষকে তুই, তুমি, আপনি সবই বলা যায়। এই বলে সে আর একটাও কথা না বলে চলে যায়। অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে অদ্ভুত এক দ্বন্দ্ব, এক পাশে রাগ, আরেক পাশে অজানা দুর্বলতা। পরের দিন সকাল, বিশ্ববিদ্যালয় ক্লাস। অহনা ঢুকতেই চারদিক কেমন নীরব হয়ে যায়। কেউ গুঞ্জন করে, কেউ কটমট করে তাকায়। হঠাৎ ছড়ে একটা গুজব, আরিয়ান নাকি অহনার পিছনে ঘুরে ওর সম্মানহানি করেছে। অহনা প্রথমে পাত্তা দেয় না, কিন্তু দ্বিতীয় ক্লাসের পর তার বান্ধবী জুই এসে বলে, তুই কিছু বলবি না? ও তোকে ছুঁয়েছিল, কিস করেছিল, এখন লোকের মুখে মুখে গল্প, সবাই তোকে দোষ দিচ্ছে। কথাগুলো শুনে অহনা কাঁপে না, তবু তার দৃষ্টি তীক্ষ্ণ হয়। যা করেছে তার জবাবও নিজেই দিক। আমি কথা দিয়ে নয়, কাজ দিয়ে বিচার করি। অন্যদিকে আরিয়ান একা বসে থাকে ক্যাম্পাসের ক্যাফেতে, সামনে কফি, পাশে গিটার, কিন্তু সে আজ কিছু গাইছে না। হঠাৎ এক সিনিয়র এসে কটাক্ষ করে বলে, তুই নায়িকা খেলি নাকি? এক থাপ্পড় খেয়ে এখন প্রেমের গান গাস? আরিয়ান শান্ত গলায় বলে, ভালোবাসা যদি লোকের হাসির বিষয় হয়, তাহলে সেসব লোকের ভালোবাসা শুধু নাটক ছিল। আমি নাটক করিনি ভাইয়া, আমি শিখছি নিজেকে। রাতে অহনা সাদে দাঁড়িয়ে থাকে, তার মনে অজানা অদ্ভুত চিন্তা ঘোরে। লোকজন আমার চরিত্র নিয়ে কথা বলছে, অথচ দোষ দিল ওকে। সে নিজে কিছু বলেনি। তখন সে আরিয়ানকে একটা ছোট্ট টেক্সট পাঠায়, তুই যদি সত্যিই বদলাতে চাস তবে প্রমাণ কর আমি যা তা নিয়েই আমাকে সম্মান করতে শিখেছিস। আমি ভালোবাসা চাই না, আমি চাই সম্মান। তুই এখনো চাস কি? আরিয়ান মেসেজ পেয়ে চোখ বন্ধ করে। অনেকক্ষণ পরে রিপ্লাই দেয়, তুই যেভাবেই থাকিস আমি তোকে সম্মান করি। আমি এখন আর ভালোবাসার দাবি করি না। আমি শুধু চাই তুই নিজের মতো থাক। আমি পাশে থাকবো, দূরে থেকেও। 2 বছর আগের কথা। সে সময় অহনা সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পড়াশোনায় মেধাবী, স্বভাবের গম্ভীর, কিন্তু অন্তরে একটু একটু করে বিশ্বাস করতে শিখেছিল ভালোবাসা বলে কিছু আছে। আর তখনই তার জীবনে এসেছিল সিফাত, এক সিনিয়র, চটপটে, স্মার্ট, আত্মবিশ্বাসী। এক অদ্ভুত মুগ্ধতা ছিল ছেলেটার মধ্যে। সে খুব সহজেই অহনার চারপাশে জাল বুনে ফেলেছিল। সিফাত বলতো, তুমি তো সাধারণ না, তুমি একটু বেশি কঠিন, আর আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। কিন্তু সময়ের সঙ্গে সেই চ্যালেঞ্জ হয় অহনার জীবনের সবচেয়ে বড় ভুল। ধীরে ধীরে সে বিশ্বাস করে ফেলে সিফাতকে। ছেলেটা তাকে প্রপোজ করে, ভালোবাসার ভবিষ্যতের কথা বলে। সিফাত বলেছিল একদিন, তুমি শুধুই আমার, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। অহনা প্রথমবার জীবনে কাউকে বিশ্বাস করেছিল। তার কঠিন মুখের আড়ালে এক কোমল হৃদয় জন্ম নিয়েছিল সিফাতের জন্যই। কিন্তু মাত্র 6 মাসের মাথায় সব বদলে যায়। সিফাত ধীরে ধীরে বদলে যেতে থাকে। আগের মতো ফোন করে না, দেখা করতে চায় না। অহনা বারবার জিজ্ঞেস করে বলে, পার্সোনাল প্রবলেম চলতেছে। অহনা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। একদিন এক বন্ধুর ফোনে জানতে পারে সিফাত নাকি অন্য এক মেয়ের সাথে রিলেশনে ছিল এবং সেটাই সিরিয়াসলি নিচ্ছে। অহনা বিশ্বাস করেনি। সে একদিন নিজে গিয়ে সে মেয়েটার মুখে সব শুনেছিল। সিফাত তো বলেছে তুই একটা জেদি আর পথ মেচাচি মেয়ে, তোকে সে ছাড়তেই চায়। অহনা মনে সেদিন ভেঙে পড়েছিল না, বরং জমে গিয়েছিল এক ভয়ঙ্কর শূন্যতা। সে সিফাতকে কিছু বলেনি, শুধু মেসেজে লিখেছিল, ভালোবাসা কোনো চ্যালেঞ্জ না, ভালোবাসা একটা দায়িত্ব, আর তুই সেই দায়িত্ব নিতে শিখিসনি। আমি তোকে হারালাম না, তুই নিজেকেই হারিয়ে ফেলেছিস। তারপর বেশ কিছুদিন পরে সিফাত ফোন করে বলে সে বিয়ে করেছে। সে আর কখনো সিফাতের দিকে ফিরেও তাকায়নি। এই সম্পর্ক
অহনাকে যে রূপে গড়ে তোলে সে সিদ্ধান্ত নেয় আর কখনো কারোর কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। যদি কেউ ভালোবাসে তবে তাকে সম্মান দিয়ে প্রমাণ করতে হবে। শুধু মিষ্টি কথাই নয়, সে নিজের ভিতরে একটা দেওয়াল তুলে দেয় যার ভিতরে ঢুকতে গেলে কাউকে পার করতে হয় সময়ের অনেক পরীক্ষার ধাপ। রাত 12টা, চারিদিক নিস্তব্ধ। ছাদে একা বসে আছে অহনা, পাশে একটা পুরনো খাতা যার ভাজে ভাজে লুকিয়ে আছে বহুদিন আগের এক অজানা কষ্ট। আজ সে কথা বলছে না, লিখছে। এই রাতে কেন পুরনো কাটা আবার জাগে, কেন আবার মনে পড়ে সেই সিফাতের মুখ। আরিয়ানকে ঘৃণা করার পেছনে কি শুধুই তার ভুল, নাকি সে এখনও কাউকে বিশ্বাস করতে ভয় পায়? অহনা ডায়েরির পুরনো একটা পাতা খুলে, তারিখ 7 নভেম্বর 2022, বিষয় সিফাত। আজ বুঝলাম ভালোবাসা শুধু গলায় পরানো ফুল না, এটা হতে পারে একটা বোকামি, আরেকজনের সময় নষ্ট করার একটা কৌশল। আমি সিফাতকে বিশ্বাস করেছিলাম, সে বলেছিল আমি শুধু তোমার, অথচ আজ আমি শুনি সে অন্য একজনের হাত ধরে ঘুরছে আর আমাকে দেখে চোখ সরিয়ে নেয়। আমি কোনোদিন ভালোবাসা চাইনি, চেয়েছিলাম একজন মানুষ যে আমার মতো গম্ভীর মেয়ে দেখে পালিয়ে যাবে না। সে পালিয়েছে, আর আমি এখন শিখে গেছি প্রেম শব্দটা বিশ্বাস করার আগে অনেকবার ভাবতে হয়। অহনা চোখ বন্ধ করে, হালকা বাতাসে চুল উড়ছে, চোখে জল নেই কিন্তু বুক ভারী। তখনই একটা মেসেজ আসে, প্রেরক আরিয়ান। আমি জানি আমি তোর মতো হার্ট ব্রোকেন হইনি, কিন্তু আমি এখন বোঝার চেষ্টা করছি। যাকে ভালোবাসা যায় তাকে বোঝার চেষ্টাটাই সবচেয়ে বড় দায়িত্ব। অহনা তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে, উত্তর দেয় না, তবু তার চোখে একটুখানি নরমতা খেলে যায়। পরের দিন সন্ধ্যা, ক্যাম্পাসের লাইব্রেরির করিডর। হঠাৎ অহনার সামনে এসে দাঁড়ায় একটা ছেলে, তামিম। স্মার্ট, শিক্ষিত, আত্মবিশ্বাসী। 1 বছর আগে লেখাপড়ার জন্য বাইরে গিয়েছিল। তুমি অহনা, তাই না? আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে তুমি সেই অহনা যার রেজাল্ট, মুখভঙ্গি আর নির্লিপ্ত চোখ সব নিয়েই গুজব চলে। গুজব না, সত্য। তাতে কারোর আগ্রহ থাকাটা কেন এত জরুরি? কারণ মাঝে মাঝে কিছু চোখ, কিছু নীরবতা মানুষকে চুম্বকের মতন টানে। তোমাকে দেখলেই বুঝি তুমি ভেঙেছো কিন্তু মচকাওনি। আমি তোমায় জানার আগ্রহ পাচ্ছি। 1 বছর আগে পড়ালেখার জন্য বাইরে ছিল, এখন ফিরেছে। অহনা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। এই ছেলেটা নতুন, অচেনা, তবু তার দৃষ্টিতে ভয় নেই, বরং এক ধরনের সম্মান আছে। অন্যদিকে আরিয়ান বসে আছে ক্যান্টিনের এক কোণে। দূর থেকে দেখে তামিম অহনার সঙ্গে কথা বলছে। তার মনে হালকা ব্যথা হয়, কিন্তু সে মুখে হাসি ধরে রাখে। নিজের ডায়েরিতে লেখে, তুই চাইলে আমার চেয়ে ভালো কাউকে পেতে পারিস, কিন্তু আমি চাই তুই কাউকে পাস যে তোকে সম্মান করবে। যদি তুই তাকেই পছন্দ করিস, আমি দূর থেকেই হাত তুলে বলবো ওর প্রাপ্য, ওকে পেয়েছে। আমি তোকে আজকাল আর নিজের করে ভাবি না, আমি শুধু তোকে ভালোবাসি নিজের ভেতরে রেখেই। রাত 9টা, অনা বিছানায় শুয়ে একা, চোখে ঘুম নেই, মোবাইল হাতে নেই। তামিমের দেওয়া একটা নতুন চ্যাট ওপেন করে, তাতে লেখা, তুমি কি কাউকে আবার বিশ্বাস করতে চাও? অনার স্ক্রিন বন্ধ করে দেয়, তারপর আরিয়ানকে একটা ছোট্ট মেসেজ পাঠায়। তুই কি এখনো অপেক্ষা করছিস, নাকি তোর ধৈর্য ফুরিয়েছে? আরিয়ান রিপ্লাই করে, তুই পেছনে তাকালে দেখবি আমি তোকে ছায়ার মতোই অনুসরণ করছি। তুই বিশ্বাস না করলেও আমি এখনো তোকে সম্মান করি। সকাল 10টা, ক্যাম্পাসে এক ধরনের উষ্ণ আলো। অহনা আজ সাধারণ দিনের চেয়ে একটু বেশি পরিপাটি। সাদা কামিজ, চোখে হালকা কাজল, মুখে রং নেই, তবু সে আলাদা। তামিম সেদিনের ঘটনার পর আবারও কথা বলেছে। তার দৃষ্টি অহনার দিকে, ভদ্র সোজা সাপটা। সে কোনো প্রেমের অভিনয় করে না, বরং জানতে চায়। তুমি চাইলে আমি থাকতে পারি, একমাত্র তুমি অনুমতি দিলে। একদিন ক্লাসের পর বলে, তুমি ভয় পাও, ঠিক বুঝি, কিন্তু ভয় থাকা মানে ভুল নয়। ভয় থাকা মানে তুমি একবার সত্যি বিশ্বাস করেছিলে। এই কথা শুনে অহনার বুক কেঁপে ওঠে, কারণ এই লাইনটা আগে কেউ বলেনি, না সিফাত না আরিয়ান। অন্যদিকে আরিয়ান আজকাল ক্যাম্পাসের এক কোণে বসে গান লিখে, কারোর সাথে ঝগড়া করে না, কারোর দিকে তাকিয়ে থাকে না। তবু প্রতিদিন সকালে সে জানে অহনা কোন পথে আসে, দুপুরে কোথায় বসে। তখন ক্লাস শেষ হয়, সে কাউকে জিজ্ঞেস করে না, কিন্তু সে জানে। কারণ ভালোবাসা এখন আর দাবি নয়,
ভালোবাসা এখন অভ্যাস, তার মায়ের মুখে একদিন সে শুনেছিল। তুই যখন নিজেকে বদলাস তখন তুই আর শুধু প্রেমিক থাকিস না, তখন তুই মানুষ হয়ে উঠিস, সেই মানুষ যাকে মেয়েরা বিশ্বাস করতে চায়। এক সন্ধ্যায় অহনা আর তামিম একসাথে ক্যাম্পাসের লাইব্রেরির পেছনে বেঞ্চে বসে। তুমি আরিয়ানকে ভালোবাসো? অহনা চমকে তাকায়, তারপর মুখ ঘুরিয়ে বলে, ভালোবাসার বিশ্বাস এক জিনিস নয় তামিম। ভালোবাসতে পারি কিন্তু বিশ্বাস করতে পারি না। তামিম চুপ, তারপর ধীরে বলে, আমি চাচ্ছি না তুমি আমাকে ভালোবাসো। আমি চাই তুমি আমাকে ভয় না পাও। আমি চাই তুমি নিজের মতন থাকতে পারো আমার পাশে। তবে ঠিক তখনই হঠাৎ একটা ঘটনা ঘটে। ক্যাম্পাসের একটি অজানা ফেসবুক পেজে অহনা ও তামিমের ছবি ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে লেখে, আহা নতুন জুটি, কবে ব্রেকআপ হয়েছে আগের জনের সাথে। ছবিতে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় পেছনে দাঁড়িয়ে আছে আরিয়ান চুপচাপ। এই ছবি ভাইরাল হওয়ার পর ক্যাম্পাসে শুরু হয় কানাঘুষা, ফিসফাস, কটু কথা। অনেকেই বলে, ম্যাডাম তো বদলেছে, আগে এক সিনিয়রের পেছনে ঘুরতো, এখন আর একজন। এই অপমান অহনার গায়ে লাগে না, কিন্তু চোখের কোণে কিছুটা জ্বালা জমে ওঠে। রাতে অহনা একা ছাদে বসে থাকে, তার মোবাইলে মেসেজ প্রেরক আরিয়ান। আমি ছবি দেখেছি, আমি কিছু বলবো না কারণ আমি তোর মালিক না, তোর পাশের মানুষ হতে চেয়েছি। অহনা জবাব দেয় না, কিন্তু তার চোখে অদ্ভুত এক আগুন খেলে যায়। সে নিজের ডায়েরিতে লেখে, আমি জানি তুই এখনো ভালোবাসিস, কিন্তু ভালোবাসার থেকেও বড় হয়ে দাঁড়ায় সম্মান। আজ যদি তুই এই গুজব থামাতে পারিস তবেই আমি বুঝবো তুই শুধু আমার প্রেমিক না, তুই আমার রক্ষকও হতে পারিস। পরের দিন এক নাটকীয় ঘটনা। আরিয়ান ফেসবুকে এক পোস্ট দেয়, একেবারে পাবলিকলি। একটা মেয়েকে একদিন আমি ভালোবেসেছিলাম, সে এখন কারোর সাথে আছে কিনা তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যারা তার পেছনে বাজে কথা বলে তাদের বলছি, একটা মেয়ের পাশে নতুন কেউ থাকলেই তার চরিত্র বদলে যায় না। মেয়েরা পছন্দ করে সম্মান, মালিকানা না। কেউ যদি তাকে সম্মান করতে পারে তবে সে অনেকের চেয়ে এগিয়ে, আর আমি এখনও তার সম্মান করতে শিখেছি। এই পোস্টে পুরো ক্যাম্পাসে ভাইরাল হয়, সবাই মুখ বন্ধ করে। তামিমও একবার ফিসফিস করে বলে, তোমার আরিয়ানের এই চুপচাপ ভালোবাসাটাও ভয়ঙ্কর। আমি হয়তো কখনো পারবো না এমন করে ভালোবাসতে। ভালোবাসা ভয়ঙ্কর না, ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা মুখ বন্ধ রেখে শ্রদ্ধা দেয়। রাতের আকাশ, ছাদে একা বসে অহনা, হাতে মোবাইল। আরিয়ানকে একটা ছোট্ট মেসেজ, তুই এখনো আগের মতো ভালোবাসিস, কিন্তু এবার আমি ভয় পাচ্ছি না। আরিয়ান মুচকি হেসে জবাব দেয়, তুমি ভয় না পেলেই তো শুরু হয় বিশ্বাসের নতুন গল্প। ভোর 5টা, আকাশে হালকা আলো। অহনার চোখে ঘুম নেই, সে জানালার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে। তার মুখ এখনো শক্ত, চোখে দৃঢ়তা, তবু মাঝে মাঝে নিজের অজান্তেই মন নরম হয়ে যায়। কিছু কিছু ছোট ঘটনা, নীরব প্রতিক্রিয়া, যেগুলো দেখে সে আরিয়ানকে ভুলে যেতে পারে না। একদিন ক্যাম্পাসে অহনার বই নিচে পড়ে গিয়েছিল। সবার সামনে সে একটু বিব্রত হয়। আরিয়ান দূর থেকে দেখছিল, কিন্তু সে কিছুই বলেনি। সবাই চলে গেলে সে পিছনে এসে শুধু বইগুলো তুলে গুছিয়ে দিয়ে বলে, তোর পাশে দাঁড়ানোর অধিকার নাই হয়তো, তবে তোর পাশে থাকার ইচ্ছে এখনো আছে। অহনা কিছু বলে না, শুধু হাত থেকে বই নেয়, তবে এবার চোখ নামিয়ে নেয়, চোখে চোখ রেখে। তামিম ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সে বুঝে গেছে অহনার মন যতই শক্ত হোক, তার অভিমান আর ভালোবাসার ভেতর আরিয়ান আজও গভীরে গেঁথে আছে। একদিন ক্যাম্পাসে তামিম নিজেই বলে, তুমি তখনও তাকিয়ে থাকো যখন সে চলে যায়। ভালোবাসা না থাকলে মানুষ চোখেও রাখে না। অহনা মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু তার চোখে তখনও ছিল স্বীকার না করা সত্য। রাতে অহনার মোবাইলে আরেকটা মেসেজ, তুই আমার হাতে ফিরিস না, ঠিক আছে, কিন্তু তোকে ছুতে না পেরে আমি যদি ঠিক হয়ে যাই তোর জন্য, সেই পরিবর্তনই আমার প্রেম। অহনা অনেকক্ষণ তাকিয়ে থাকে মেসেজটার দিকে, তারপর মুছেও না, উত্তর দেয় না, কিন্তু ডিলিট করে না। এটাই তো বদলের শুরু। একদিন তীব্র ঝড় বৃষ্টি। অহনা লাইব্রেরি থেকে বের হচ্ছিল, হঠাৎ প্রবল বৃষ্টি। সবার মতো সে দৌড় দেয়, ভিজে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে সে নিজের চুল ঝাড়ছিল। হঠাৎ কেউ পাশে দাঁড়ায়, আরিয়ান। তার হাতে ছাতা,
সে কিছু বলে না, শুধু ছাতাটা অহনার মাথার উপরে ধরে রাখে। নিজে ভিজছে, মুখে শান্ত হাসি। এই বারান্দায় দাঁড়িয়ে আছিস কেন? আমার পাশে থাকলে সবাই দেখবে, বলবে। বলুক, ভালোবাসা মুখ লুকিয়ে নয়, মাথা উঁচু করে হোক। অহনা আবার কিছু বলে না। ছাতা তার মাথার উপর, আর হৃদয়ের ভিতরে জমে থাকা ভয় একটুখানি গলতে শুরু করেছে। পরের দিন সকালে অহনার চায়ের কাপের পাশে একটা ছোট্ট নোট। কেউ একজন ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকে, আর কেউ একজন ধীরে ধীরে সেই ছায়ায় আশ্রয় নিতে শেখে। আমি হয়তো এখনো তোকে চাই না, কিন্তু আমি তোকে আর ভয় পাই না। রাত 10টা, ছাদে একা আরিয়ান, নিচে বাসার আলো, আকাশে তারা। মোবাইলে একটা মেসেজ আসে। আজ তুই কিছু করিসনি, কিছু বলিসনি, কিন্তু আমি শান্ত ছিলাম। হয়তো এটাই ভালোবাসা, চুপচাপ থেকে পাশে থাকা। আরিয়ান মুচকি হাসে। সে জানে এইটুকু যথেষ্ট, এইটুকু না, একদিন হ্যাঁ হয়ে উঠবে। কিন্তু সেটা বলার আগে অহনার হৃদয়ের অনুমতি আসুক। সন্ধ্যা 7টা, ক্যাম্পাসের কনফারেন্স হলে একটি ছোট্ট গেট টুগেদার। সবার মাঝে হালকা আনন্দ, হাসাহাসি, খাওয়া দাওয়া। আরিয়ান আজ তেমন কিছু বলে না, শুধু দূর থেকে দেখছে অহনা কার সঙ্গে কথা বলছে। কখন হালকা হাসছে, কখন চুপ হয়ে যায়। কিন্তু সে এবার একটু দাবি করছে না। সে কেবল উপস্থিত, চুপচাপ দৃঢ়। অনুষ্ঠান শেষে সবাই ধীরে ধীরে চলে যায়। অহনা বের হচ্ছিল, ঠিক তখন পেছন থেকে এক নার্ভাস গলায় আরিয়ান বলে, একটা কথা বলবো। অহনা থামে, ধীরে ঘুরে তাকায়। দুজনের মাঝেই কয়েক হাত দূরত্ব, তবু চোখে এক ধরনের নীরব ভাষা। আজ আমি তোকে কিছু বলবো। আরিয়ান চমকে যায়। সে এবার আর প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে। তুই যেদিন ভুল করেছিলি, আমি তোর চেহারা না দেখে চলে যেতে পারতাম, তোর নাম না নিয়ে অভিমান করতে পারতাম, তবু তোর প্রতিটা চেষ্টা আমি আটকে রেখেছিল। আমি তো চাইনি তুমি কষ্ট পাও। আমি জানি তুই কষ্ট দিতে চাসনি, কিন্তু আমি কষ্ট পেয়েছি, কারণ তুই আমাকে অসম্মান করেছিলি। একটুখানি থেমে চোখে চোখ রেখে, আজ আমি কিছু স্বীকার করতে এসেছি। তুই বদলেছিস, তুই সময় দিয়েছিস, তুই চুপ থেকেছিস, তবুও ভালোবেসেছিস, আর আমি সেই ভালোবাসা দেখে ফেলেছি। আরিয়ান কোনো শব্দ করে না। তার চোখে পানি এসে গেছে, কিন্তু ঠোঁটে এক শক্ত হাসি। তুই অনেকবার বলেছিস ভালোবাসি, আজ আমার পালা। আমি তোকে ভালোবাসি আরিয়ান। তোর পাশে থাকলেই আমি নিজেকে নিরাপদ মনে করি। তুই আমার না, এর ভেতরে থেকেও আমার হৃদয়ে বুঝেছিস তুই আমার সত্যি। আরিয়ান ধীরে এগিয়ে আসে। তাদের মাঝে কোনো ছুঁয়ে ফেলার দৃশ্য নেই, শুধু একজোড়া হাত ধীরে ধীরে একে অপরের পাশে। তুই বললি তাই আমি বাঁচলাম। তুই পাশে থাকলে আমার কিছু লাগবে না। তুই পাশে ছিলি বলেই আমি নিজেকে আবার বিশ্বাস করতে শিখেছি। রাত 11টা, ছাদের নিচে চাঁদের আলো। দুজন পাশাপাশি বসে, কেউ কিছু বলছে না, শুধু নীরবতার এক নতুন অধ্যায় শুরু। ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না, কখনো আসে ধৈর্যের মৃদু স্পর্শে। আর একদিন হঠাৎ বলে ওঠে, আমি তোকেই চাই। দুদিন কেটে গেছে অহনার স্বীকারোক্তির পর, তবুও কারো মুখে এখনো বিয়ের প্রসঙ্গ নেই। আরিয়ান একদিন রাতে মাকে ডেকে বলল, মা, আমি আর অহনা একে অপরকে বুঝেছি। আমরা এখন আর চুপ থাকতে চাই না। তুই আর চুপ থাকবি না? আমি তো তোর চুপচাপ ভালোবাসাকেই সবসময় সম্মান করেছি, এখন সময় হয়েছে প্রকাশের। পরদিন সকাল 10টা, আমেনা বেগম ও আরিয়ানের চাচা মিলে অহনাদের বাসায় আসে। শামিন আরা প্রথমে একটু অবাক হন। আপা, আপনি তো জানেন অহনা একটু কঠিন মেয়ে, সে সহজে কাউকে মেনে নেয় না। তোর মেয়ে কঠিন নয়, তোর মেয়ে আসলেই মেয়ে, যে বিশ্বাস না পেলে ভালোবাসার পথে হাঁটে না, এবং বিশ্বাস পেলে নিজের অস্তিত্ব বিলিয়ে দেয়। শারমিন আরা চুপ করে যান। ততক্ষণে অহনা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনেছে। তার ঠোঁটে একরকম চাপা হাসি। পরিবারের সিদ্ধান্তে দুপক্ষ মিলে বিয়েতে রাজি হয়। অহনার বাবা এখনও দেশের বাইরে, ভিডিও কলে কথা হয় তার সাথে। তুই যা ঠিক বুঝিস তাই কর। আমি শুধু চাই তোর জীবনে একজন হোক যে তোর মর্যাদাকে ভালোবাসবে। আব্বু, আমি এমন কাউকে পেয়েছি, তোমাদের ছোটবেলার করা ওয়াদা আজ পূরণ হতে চলেছে। বিয়ের দিন
ঠিক বিয়ে ঠিক হয় শুক্রবার পরের মাসে 12 তারিখ। বিয়েটা হবে ঘরোয়া পরিবেশে, কাছের আত্মীয় স্বজন আর প্রিয় মানুষদের নিয়ে। আরিয়ান প্রতিদিন অহনার জন্য কিছু না কিছু লিখে রেখে দেয় তার দরজার নিচে। আজ থেকে শুরু হলো আমাদের অপেক্ষার শেষ দিন গোনা। বিয়ের দিন বাড়ির উঠান সাজানো সাদা ফুলে, লাইটিং আর চারিদিকে হাসির গুঞ্জন। অহনা পরেছে অফ হোয়াইট লেহেঙ্গা আর গোলাপি ওড়না, মুখে হালকা হাসি, চোখে শান্তি। আরিয়ান পরেছে সাদা পাঞ্জাবি আর মোটা কাঠের মালা। চোখে সেরকম কোনো ভীষণ উচ্ছ্বাস নেই, কিন্তু তার এক একটা নিঃশ্বাস যেন বলে, অবশেষে তুই আমার। অহনা বিনতে শারমিন, আপনি কি আরিয়ান ইবনে আপনার বিবাহ পাত্র হিসেবে কবুল করছেন? আমি কবুল করছি, আমি কবুল করছি, আমি কবুল করছি। আমি কবুল করলাম। চারপাশে তাকালে দেখা যায় কেউ কাঁদছে, কেউ হেসে ছবি তুলছে, তবে একমাত্র আমেনা বেগম মুখে রয়েছে সেই মায়ের হাসি। সে জানে ছেলের জন্য অপেক্ষা করা মেয়েটি আজ তার ঘরে আসছে। বাসর রাতের আগে ছোট্ট এক দৃশ্য। অহনা চুপ করে বসে, আরিয়ান আস্তে দরজায় দাঁড়িয়ে বলে, তুই আমার ছিলি, আছিস, থাকবি। তবে আমি আর অধিকার দেখাবো না। আমি ভালোবাসবো যতটুকু তুই চাইবি। আমি তোর এখন আর ভয় পাই না। তুই অধিকার নিবি, এবার আমি তা চাই। রাত 11টা। ঘর জুড়ে হালকা গোলাপি আলো, বিছানার চারপাশে ঝুলছে সাদা পর্দা, মেঝেতে জড়ানো কিছু গোলাপের পাপড়ি, বাতাসে মৃদু আতরের গন্ধ। ঘরের মাঝখানে আয়নার সামনে বসে আছে অহনা, সাদার উপর সোনালি কাজের শাড়ি, মাথায় ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে এক ধরনের আড়াল দেওয়া আলো। সে জানে এই ঘরে এখন যে আসবে সে আরিয়ান। আর আজ আরিয়ান শুধু একজন প্রেমিক না, সে তার স্বামী। দরজায় টোকা পড়ে, আস্তে করে দরজা খোলে আরিয়ান, হাতের কাঁপুন সে লুকায়, চোখে প্রশান্তি, তবু বুক জুড়ে বাজছে এক অজানা আবেগ। আমি কি ভেতরে আসতে পারি অহনা? তুই এসেই পড়েছিস, এখন আর জিজ্ঞেস করে কি হবে? আরিয়ান মুচকি হাসে, ঘরে ভিতর আসে, দরজা বন্ধ হয়। ঘরটা নিঃশব্দ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ, রোমান্টিক আবহাওয়া। আরিয়ান আস্তে আস্তে অহনার সামনে এসে দাঁড়িয়ে, কিছু বলে না, শুধু আয়নায় চোখ আটকে থাকে একজন আরেকজনের চোখে। তুই আয়নাতে আমার দিকে তাকিয়ে আছিস, তবু মুখ ঘুরিয়ে রাখছিস কেন? কারণ মুখ ঘুরিয়ে থাকলেও আমি তোকে দেখছি। তোর চোখে সেই আরিয়ানকে দেখি যে আমার একদিনের না বলাটাকেও শ্রদ্ধা করেছিল। আরিয়ান আস্তে হাত বাড়ে অহনার মাথার ওড়নাটা তুলে নেমে আনে। তার চোখে কোনো লোভ নেই, কোনো অধিকার নেই, শুধু ভালোবাসা, শ্রদ্ধা, মুগ্ধতা। তুই শুধু সুন্দর না অহনা, তুই ভয়ঙ্কর, কারণ তোর ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে। আমি তোকে ভালোবেসে হেরেছি আরিয়ান, তুই ভালোবেসে জিতেছিস। তুই ধৈর্য ধরেছিস, আমি মেনে নিয়েছি। হৃদয় ছোঁয়া দৃশ্য। আরিয়ান ধীরে তার কপালে একটা চুমু খায়। না, সেটা কামনা নয়, সেটা ছিল বেঁচে থাকার অধিকার দেওয়া এক প্রণয় চিহ্ন। তারপর সে চোখে চোখ রেখে বলে, আজ রাতে আমি শুধু চাই তোকে ছুঁই, তোর অনুভবকে, তোর আবেগকে। তোর শরীর নয়, তোর আত্মা চাই আমার কাছে। অহনা এবার আর মুখ ঘুরিয়ে থাকে না, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু, কিন্তু সে কাঁদছে না। সে হালকা হেসে বলে, আমি আজ নিজেকে তোকে দিলাম, শরীর নয়, ভরসা দিয়ে। আরিয়ান তার হাত ধরে বিছানায় বসে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। কেউ কিছু বলে না, তাদের চোখের ভাষা বলছে, তুই আমার, আমি তোর, আজ থেকে চিরকাল। শেষ দৃশ্য, রাত গভীর, ঘরে বাতি নেভানো, জানালা দিয়ে চাঁদের আলো পড়ে বিছানায়, আর তাতে দুজন শরীর নয়, দুজন আত্মা জড়িয়ে থাকে একে অপরের মাঝে। তাদের ভালোবাসা চলতে থাকে রাতভর।